দেখেন, আজকে হচ্ছে 1 সেপ্টেম্বর 2024। আমাদের বার কাউন্সিল লিখিত ব্যাচের 55তম ক্লাস এবং দণ্ডবিধির 7ম ক্লাস। তো আজকে আমরা আলোচনা করব বিগত দিনের যে লেকচার শিটটা আপনাদের দিয়েছিলাম, সেখানে 7 নাম্বার প্রশ্নটা ছিল, ওটা ওই দিন আমরা করতে পারি নাই, ওটা আমরা আলোচনা করব। দেখেন, 7-এ, যে কোনো সরকারি কর্মচারী কর্তৃক দাপ্তরিক কাজের ক্ষেত্রে বৈধ পারিশ্রমিক ব্যতীত অন্য কোনো পারিতোষিক গ্রহণ করলে উহা একটি অপরাধ। ব্যাখ্যা করুন। যে কোনো সরকারি কর্মকর্তা ওনার যে বৈধ পারিতোষিক মানে হলো ওনার যে সরকারি যে বেতন আছে, এইটা ছাড়া উনি যদি আলাদা কোনো কিছু গ্রহণ করে, সেটা হচ্ছে একটা অপরাধ। এই এই সম্পর্কে আমাদের আলোচনা করছে আপনার দণ্ডবিধির 161 থেকে 171 ধারা পর্যন্ত। যে সরকারি কর্মচারী যদি কারো কাছ থেকে পারিতোষিক নেয়, ঘুষ নেয়, বা অন্য কেউ যদি নেয়, বা কোনো কারোর তদবিরে যদি কোনো কাজ করে দেয়, বা কোনো সরকারি কর্মচারী যদি আপনার কারো ক্ষতি করার উদ্দেশ্যে কোনো কাজ করে, নিলামে অংশগ্রহণ করে, মোটামুটি এই যে যে বিষয়গুলো, এগুলোই আলোচনা করছে 161 থেকে 171। তো আমরা উত্তর পড়া শুরু করি। দেখেন, যে দণ্ডবিধি 1860-এর আন্ডারলাইন করবেন, 161 থেকে 171 ধারা পর্যন্ত সরকারি কর্মচারী দ্বারা বা সরকারি কর্মচারী বিষয়ে ঘুষ সংক্রান্ত অপরাধ সমূহ এবং তার শাস্তি সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো এখন একটা এখানে জিনিস মনে রাখেন, এই এই রিলেটেড মামলা এখন আমি আপনি করতে পারবো না। এই মামলা এখন করে দুদক। 161 থেকে 171 পর্যন্ত যে কোনো মামলা করে দুর্নীতি দমন কমিশন। আমি আপনি সাধারণ ব্যক্তি এই মামলা এখন করতে পারবো না। আচ্ছা। তো এখন আপনার কাছে মনে হইতে পারে যে তাহলে স্যার, যদি কোনো সরকারি কর্মকর্তা ঘুষ নেয়, আমি তো মামলা করতে পারতেছি না, তাহলে আমার করণীয় কি? দুদকে যে দরখাস্ত দিবেন। দুদকে যে দরখাস্ত দিলে তারা আবার এই বিষয়টা অনুসন্ধান করে পরে তার বিরুদ্ধে কি পদক্ষেপ নিবে। তো দেখেন, আমরা প্রথমে ধারা 161টা পড়ি, যে সরকারি কর্মচারী কর্তৃক কোন সরকারি কার্য সম্পর্কে বৈধ পারিশ্রমিক ব্যতীত অন্য বকশিস গ্রহণ। এই 161 দ্বারা খুব সোজা, সরকারি কর্মকর্তা স্বয়ং যদি কোনো পারিতোষিক গ্রহণ করে, ভালোবাসায় বলে পারিতোষিক, আর একটু যদি এদিক সেদিক বলেন তাহলে হবে ঘুষ। জি। তাহলে উনি ধরেন একজন সরকারি কর্মকর্তা, যে কোনো সরকারি কর্মকর্তা, সে যদি তার যে বৈধ বেতন ছাড়া যদি অন্য কিছু গ্রহণ করে, তাহলে সে স্বয়ং দণ্ডিত হবে কত দ্বারাই? 161 দ্বারাই। দেখেন, যে কোনো সরকারি কর্মচারী কর্তৃক দাপ্তরিক কাজের ক্ষেত্রে তার বৈধ পারিশ্রমিক ব্যতীত অন্য কোনো পারিতোষিক গ্রহণ দণ্ডবিধির 161 দ্বারাই শাস্তিযোগ্য অপরাধ, এবং উক্ত অপরাধের জন্য যে কোনো বর্ণনার আন্ডারলাইন করবেন 3 বছর কারাদণ্ড, অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। অর্থাৎ যদি কোনো সরকারি কর্মকর্তা ঘুষ গ্রহণ করে, তাহলে তার শাস্তি হবে কতদিন ভাই? 3 বছর, বা অর্থদণ্ড বা উভয়। এখন আপনি এটা যে বইয়ের ভাষায় যে লেখা লাগবে বিষয়টা তা না। আপনি এভাবে বলবেন যে যদি কোনো সরকারি কর্মকর্তা তার যে বৈধ বেতন আছে, বেতন ছাড়া যদি সে আলাদা কোনো ঘুষ গ্রহণ করে, তাহলে সে 161 দ্বারাই দণ্ডিত হবে। আর 161 দ্বারা অপরাধের শাস্তি হলো যে কোনো বর্ণনা 3 বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা। উদাহরণে চলে আসি। উদাহরণটা বইয়ের উদাহরণ আপনি নিজের মতো করে দিতে পারেন। বইয়ের যে কোনো জিনিসই সবসময় একটু জটিল টাইপের হয়। দেখেন, মুনসেফ ক, মুনসেফ হচ্ছে ধরেন জজ, বিচারক, আগে মুনসেফ বলতো। মুনসেফ ক ব্যাংকের ক্ষয়ের নিকট হতে ক্ষয়ের পক্ষে একটি মামলার সিদ্ধান্ত নির্ধারণের জন্য ক্ষয়ের প্রতি পুরস্কার হিসেবে ক্ষয়ের ভাইয়ের জন্য ক্ষয়ের ব্যাংকে একটি চাকুরি সংগ্রহ করে। ক অত্র ধারায় একটি অপরাধ সংগঠন করেছে বলে গণ্য হয়। বিচারক হচ্ছে ক, আর উনার কোর্টে একজনের মামলা আছে, তার নাম হচ্ছে খ। তো সেই মামলায় তারে একটা সিদ্ধান্ত দিবে, মানে একটা বিশেষ সুবিধা দেওয়ার জন্য বিচারক মুনসেফ ক বলছে যে আমার ভাইরে আপনার ব্যাংকে একটা চাকরি দিয়ে দিবেন, যদি দিয়ে দেন তাইলে আপনার এই কাজটা আমি করে দিব, বা এই সিদ্ধান্তটা আমি দিয়ে দিব। তাহলে এক্ষেত্রে মুনসেফ দণ্ডিত হবে কত দ্বারাই? 161 দ্বারাই। আপনি এই উদাহরণ না দিয়ে আপনি সরাসরি এমনও বলতে পারেন যে পাসপোর্ট করার জন্য, যে পাসপোর্টের যে পরিচালক এই টাকা নিছে, তাহলে উনি দণ্ডিত হবে কত দ্বারাই? 161। আমরা ধারা 162-তে চলে আসি। অসাধু বা অবৈধ উপায়ে সরকারি কর্মচারীকে প্রভাবিত করার উদ্দেশ্যে বকশিস গ্রহণ। 162-তে আহ যে বকশিসটা যে নিয়েছে সে সরকারি কর্মকর্তা না, সে হলো থার্ড পার্টি। আমরা অনেক সময় বিআরটিএ তে ড্রাইভিং লাইসেন্স করতে গেলে আশেপাশে অনেক লোকজন পাওয়া যায়, তারা বলে আমারে এত টাকা দেন, আমি ডিরেক্টর সাহেব দিয়ে লাইসেন্স করাই দিব, বা আমারে এত টাকা দেন, আমি পাসপোর্ট
করাই দিব। সে কিন্তু সরকারি কর্মকর্তা না, বাট সে বলতেছে যে অমুক সরকারি কর্মকর্তার এটা দিয়ে আমি আপনার এই কাজটা করাই দেবো। তাহলে এই যে থার্ড পার্টি, সে যদি ঘুষ নেয় তাহলে সেই থার্ড পার্টি, তৃতীয় পক্ষ বা দালাল, সে দণ্ডিত হবে কত দ্বারাই? 162 দ্বারাই। ধরেন দালাল শব্দটারে আমরা কলুষিত করে ফেলছি। বিদেশে দালাল ব্রোকারই একটা প্রফেশন, বুঝতে পারছেন? সে নিজেই বলে যে আমি ব্রোকার। ব্রোকার মানে অনেক সময় ধরেন যারা জায়গা জমি বিক্রি করে, হ্যাঁ তারা এটা, আমরা খারাপ উদ্দেশ্যে বাঙালিরা ব্যবহার করে ফেলছি, বাট বিদেশে এটা বৈধ। দেখেন এখন আমরা তো কাজ করি অবৈধ, এই জন্যই অবৈধ হয়ে গেছে। দেখেন, যদি কোনো ব্যক্তি কোনো সরকারি কর্মচারীকে দিয়ে কোনো কাজ করা বা কোনো কাজ করা হতে বিরত রাখার জন্য, বা সরকারি শুধু যে কাজ করাবে তা না, কাজ করা থেকে আন্ডারলাইন কি রাখার জন্য? বিরত রাখার জন্য। বা সরকারি কর্মচারী দ্বারা অপর কোনো ব্যক্তির নিকট থেকে যে কোনো বকশিশ অর্জন করে বা গ্রহণ করে বা গ্রহণ করতে সম্মত হয়, তবে সেই ব্যক্তি যে কোনো বর্ণনা কারাদণ্ড, যার মেয়াদ কত, 3 বছর পর্যন্ত হতে পারে, বা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হতে। এখন বিষয়টা হচ্ছে, সে এই টাকাটা নিচ্ছে, বকশিসটা নিচ্ছে, সরকারি কর্মকর্তা দিয়ে কাজ করাবে তাই। আর সরকারি কর্মকর্তা যে করে দিবে কি দিবে না সেটা অপ্রাসঙ্গিক এই জায়গায়। আপনি থার্ড পার্টি টাকা নিছে কিনা সেটা হচ্ছে বিষয়। ওই সরকারি কর্মকর্তার সাথে তার কোনো যোগ সাজেশ বা যোগসূত্র আছে কিনা এটা কিন্তু এই ধারার বিবেচ্য বিষয় না। দেখেন উদাহরণ দেখেন, না এই জায়গা তো শুধু দালাল যে সে 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 দণ্ডিত হবে। দেখেন, ক বিআরটি এর পরিচালক খ কে দিয়ে দ্রুত ড্রাইভিং লাইসেন্স করিয়ে নেওয়ার জন্য গ এর নিকট থেকে ঘুষ গ্রহণ করে। কারণ ক কিন্তু এই জায়গা কোনো সরকারি কর্মকর্তা না, সে মানে এই পারিতোষিক নিয়ে বলতেছে যে বিআরটি এর পরিচালক আছে, তারে দিয়ে কাজ করাই দিব, এত টাকা দাও। ক অর্থ দ্বারা একটি অপরাধ সংগঠন করেছে বলে গণ্য হবে। এবং তার সাজা কত বলেন? 161 যে সাজা, 162 কি সেই সাজা। তাহলে আপনি এইভাবে মনে রাখবেন, 161-তে পারিতোষিক নিচ্ছে কে? স্বয়ং সরকারি কর্মকর্তা। আর 62-তে নিচ্ছে কে? থার্ড পার্টি পক্ষ হয়ে। মানে এই বিষয়টা মানে সরকারি কর্মকর্তার সাথে যে তার যোগসূত্র আছে কিনা এটা বিবেচ্য বিষয় না। অনেক ক্ষেত্রে এরকম হয় যে সরকারি কর্মকর্তার সাথে তার কোনো সম্পর্কই নাই, বাট সে শুধু শুধু টাকা নিচ্ছে। জি, আমরা ধারা 163-তে আসি। দেখেন ধারা 163, সরকারি স্যার কর্ম এইখানে তো 162তে স্যার ওই যে যে পারিতোষিক নিতেছে ও তো থার্ড পার্টি, ও তো সরকারি কোনো ব্যক্তি না। ওর বিরুদ্ধেও কি দুদককে কমপ্লেন করতে হবে নাকি এটা ফৌজদারি আদালতে হবে স্যার? হ্যাঁ দুদকই, দুদকেই? ধারাগুলো কি দুদকে। জি, দেখেন তো জি স্যার। আমরা 163টা দেখি। সরকারি কর্মচারীর প্রতি ব্যক্তিগত প্রভাব খাটানোর জন্য বকশিস গ্রহণ। ব্যক্তিগত প্রভাব শব্দটা বলতেন, মামা চাচা চলে আসছে। মানে আপনি বলতেছেন যে অমুক পুলিশ অফিসার আমার মামা হয়, আমার এত টাকা দাও, পুলিশ মামারা দিয়ে তদন্ত ফাইনাল রিপোর্ট করাই দিবানি। তাইলে এরা এই জায়গা সে দণ্ডিত হবে কত দ্বারাই? 163 ধারা। দেখেন, যে ব্যক্তি ব্যক্তিগত প্রভাব প্রয়োগ করে কোন সরকারি কর্মচারীকে কোনো কাজ করতে বা কোনো কাজ করা হতে বিরত রাখার জন্য, দুইটা জিনিস দেখেন, কাজ করার জন্য অথবা কি বিরত রাখার জন্য, কোন ব্যক্তির প্রতি উপকার বা অপকার সাধন করার জন্য কোন ব্যক্তির নিকটতে বকশিস গ্রহণ করে, উক্ত ব্যক্তি, এটা আন্ডারলাইন করেন, বিনাশ্রম কারাদণ্ডে, যার মেয়াদ 1 বছর পর্যন্ত হতে পারে, অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। তার মানে আত্মীয়তার সম্পর্ক ধ্যানই ভালো, তাহলে সাজা কম হয় কত? 1 বছর। 1 বছর কত? বিনাশ্রম। 1 বছর বিনাশ্রম। এখন আমরা ব্যাখ্যাটা দেখি, এটা গুরুত্বপূর্ণ ব্যাখ্যা। কারণ এইখান থেকে দেখেন, এই ধারায় অ্যাডভোকেটদের যুক্তি প্রদর্শন এবং আদালতের নিকট বক্তব্য পেশ করাকে অপরাধ বলে গণ্য করা হয় না। অ্যাডভোকেটরা যে টাকা পয়সা নেয় তাহলে সেটা কিন্তু হবে না। এখন অ্যাডভোকেটের কথা আছে, অ্যাডভোকেট যদি আবার কয় যে বিচারককে এত টাকা দেওয়া লাগবে,
হ্যাঁ, তাইলে আবার কিন্তু অ্যাডভোকেটও দোষী। কিন্তু অ্যাডভোকেট যদি সে তার ফি নেয়, যে আমি আমার যোগ্যতা বলে এই কাজ আপনারে করে দিব, আপনি আমার ফি দিবেন, তাহলে অ্যাডভোকেটের জায়গা কি দোষী পাবে না। দেখেন, আইনজীবীগণ তাদের লিখিত সওয়ালে এবং মৌখিক বক্তব্যে যা বিচারকের নিকট উত্থাপন করে তা করার জন্য যে পরিমাণ ফিস গ্রহণ করুক না কেন, উহাকে এই ধারার অধীন অপরাধ বলে গণ্য করা যাবে না। বুঝতে পারছেন? তাহলে আপনি 61 মনে রাখবেন স্বয়ং সরকারি কর্মকর্তা, 62 মনে রাখবেন, 62 মনে রাখবেন থার্ড পার্টি, দালাল টাইপের, 63 মনে রাখবেন ব্যক্তিগত প্রভাব খাটাইছে এরকম। আচ্ছা, আমরা 64-তে চলে আসি। ধারা 64, এই 163 হলো হারুন সাহেবের ওয়াইফের জন্য প্রযোজ্য। বুঝতে পারছেন? আর এখন ধারা 164-তে চলে আসি। তো যদি ওই 62-তে যে ঘুষ নিল দালাল, বা 63-তে যে যে ভাই মামা চাচা যে ঘুষ নিল, ওই কাজটা যদি সরকারি কর্মকর্তা ঠিকই করে দেয় তাদের কথা শুনে, তাহলে সেই সরকারি কর্মকর্তা দণ্ডিত হবে কত দ্বারায়? 164 দ্বারা। এই যে দেখেন, সরকারি কর্মচারী কর্তৃক, আন্ডারলাইন করেন, 162 এবং 163 দ্বারাই বর্ণিত অপরাধ সমূহে সহায়তা করার শাস্তি। মানে সরকারি কর্মকর্তা সহায়তা করতেছে কোন অপরাধে? 162 আর 163। যে ব্যক্তি সরকারি কর্মচারী হয়ে পূর্ববর্তী দুইটি ধারা মানে হলো 162 আর কত 163 ধারা, যে অপরাধ অনুষ্ঠিত হয় সেই অপরাধে সহায়তা করে, তবে উক্ত সরকারি কর্মচারী যে কোনো বর্ণনার কারাদণ্ড, যার মেয়াদ কত 3 বছর পর্যন্ত হতে পারে, অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। গত দিনের লেকচার শিট আনছেন ভুইয়া? এটা গত দিনের, মানে গত ক্লাসে আসছেন নাই? আচ্ছা দেখেন, আচ্ছা দেখেন, তাহলে এখানে তাহলে 63 আর 64-র মধ্যে পার্থক্য কি? 63-তে দিছিল আত্মীয় ব্যক্তিগত প্রভাব, আর 64-তে হলো স্বয়ং সরকারি কর্মকর্তা ওই 62-তে সহায়তা করছে বা 63-তে সহায়তা করছে, তাহলে সে দণ্ডিত হবে কত দ্বারায়? 164 দ্বারায়। উদাহরণ দেখেন, ক একজন সরকারি কর্মচারী, করিম একজন সরকারি কর্মচারী, করিমের স্ত্রী খায়রুন কোন বিশেষ ব্যক্তিকে একটি চাকরি দানের জন্য করিমকে অনুরোধ করে এবং উক্ত চাকরির প্রতিদান স্বরূপ একটি উপহার গ্রহণ করে, স্ত্রী উপহার গ্রহণ করছে। করিম তার স্ত্রী খায়রুনকে উক্ত কাজে সহায়তা করেন। এক্ষেত্রে খায়রুন দণ্ডবিধির 163 দ্বারায় এবং করিম দণ্ডবিধির কত দ্বারায়? তাহলে খায়রুনের শাস্তি হচ্ছে 1 বছর বিনাশ্রম কারাদণ্ড, আর বউয়ের কথা শুনা তার হচ্ছে কত? 3 বছর। আচ্ছা, আমরা ধারা 165-তে চলে আসি। দেখেন, ধারা 165, সরকারি কর্মচারী কর্তৃক পরিচালিত মকদ্দমা বা ব্যবসা সংশ্লিষ্ট ব্যক্তির নিকট হতে মূল্যবান বস্তু গ্রহণ। এটা 165 এবং 161-র মধ্যে মিল থাকলেও 165টা শুধুমাত্র ধরেন বিচারকের কার্যক্রমের ক্ষেত্রেই ধরে নেন, মানে মকদ্দমা চলে তো কোর্ট কাছারিতে নাকি, তাহলে বিচারক যদি বিশেষ কোনো সুবিধা গ্রহণ করে, সরাসরি টাকা নেয় নাই, বাট সে বিশেষ কোনো সুবিধা গ্রহণ করছে, তাহলে সে দণ্ডিত হবে কত ধারায়? 165 ধারায়। যেরকম উদাহরণ আছে এরকম, যে ধরেন একজন বিচারকের বিচারকের এজলা আদালতে একজনের মামলা আছে। তো ওই যার মত, যে যার মামলা, যে আসামি বা ধরেন বাদী যাই হোক না কেন, তার বাড়িতে আবার বিচারক ভাড়া থাকে। তার বাড়িতে কি বিচারক ভাড়া থাকে? ধরেন আমাদের যে লুৎফর রহমান সাহেব পাশে, ওনার বাসায় একসময় আমাদের এসিজিএম নাসিরউদ্দিন স্যার ভাড়া থাকতো। তো যদি এরকম হয় যে লুৎফর রহমান সাহেবরে ভেজাল ওষুধ রাখার জন্য বা অপারেশনে ভুল অবহেলা করার জন্য ওনারা ধরে নিয়ে গেছে, তো এখন যদি এরকম হয় যে নাসির স্যার যদি এরকম করতেন যে ভাড়া হলো 20,000, ওনার বিশেষ অনুগ্রহ ভাড়া প্রতি মাসে 10,000 করে দেয়, 10,000 করে দেয়, বিনিময়ে নাসির সাহেবরে কি দিছে? ওই যে ছাড়ি দিছে বা তারে বিশেষ কোনো সুবিধা প্রদান করছে। তাহলে এই ক্ষেত্রে বিচারক মহোদয় দণ্ডিত হতেন কত ধারায়? 165 ধারায়। দেখেন, যে ব্যক্তি একজন সরকারি কর্মচারী হয়ে কোনো মকদ্দমা বা ব্যবসা পরিচালনা কালে
উক্ত মকদ্দমার স্বার্থ সংশ্লিষ্ট কোনো পক্ষ বা কোনো ব্যক্তির নিকট হতে উক্ত মকদ্দমায় কোনো সুবিধা প্রদানের জন্য, আন্ডারলাইন করেন, ওই মকদ্দমায় কোনো কি সুবিধা প্রদানের জন্য গোল দিবেন কোনো মূল্যবান বস্তু গ্রহণ করে, সেই ব্যক্তি উক্ত সরকারি কর্মচারী যে কোনো বর্ণনার কারাদণ্ডে, যার মেয়াদ 3 বছর পর্যন্ত হতে পারে, বা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। তাহলে এই জায়গায়ও সাজা কত? 3 বছর। উদাহরণ দেখেন, বিচারক ক, বিচারক করিম কবিরের নিকট থেকে একটি বাড়ি ভাড়া নেয়। করিমের আদালতে কবিরের একটি মকদ্দমা বিচারাধীন আছে। বাড়িটির মাসিক ভাড়া প্রতি মাসে 200 টাকা হলেও করিম কবিরের সাথে এই মর্মে চুক্তি করে যে করিম প্রতি মাসে 50 টাকা দিবে। ভাড়া কত? 200, দিচ্ছে কত? 50, মানে 150 টাকাই। স্যার, এখানে করিম যথাযথ মূল্য প্রদান না করে কবিরের নিকট হতে একটি মূল্যবান বস্তু অর্জন করেছে বলে গণ্য হবে এবং এই ধারায় দণ্ডিত। এখন প্রশ্ন এসে যায়, আলম ভাই বলেন যে তাহলে 161 আর 165 কি কোনো পার্থক্য আছে কিনা, নাকি এক? 161 আর এটা ছাড়াও আর একটা পার্থক্য আছে, সেটা বলেন। এটা এটা একটা পার্থক্য, ভালো পার্থক্য। আর একটা পার্থক্য আসমা খানম বলেন, পারেন? জি, 161 সকল সরকারি কর্মকর্তার জন্য, আর এই জায়গায় শুধুমাত্র বিচারক রিলেটেড। 165 শুধুমাত্র কি বিচারক রিলেটেড। বুঝতে পারছেন? আচ্ছা, আমরা চলে আসি 165 পথে। এখন এতক্ষণ সরকারি কর্মচারীদের মুন্ডুপাত করলাম যে সবাই সরকারি কর্মচারীরা খারাপ, এ নিচ্ছে তা নিচ্ছে। সব সময় তো খারাপ না, অনেক সময় আমরা যাই তাদের অফার করি। বাংলা সিনেমায় যে সরকারি কর্মচারী, ধরেন আনোয়ার হোসেন, সে তো জীবনেও ঘুষ খাবে না, দরকার হলে গুলি 10টা খাবে, কিন্তু ঘুষ খাবে না, গুলি খেয়ে মরে যাবে। এখন ডিপ জলতে তারে যে এক এক ব্রিফকেস টাকা নিয়ে যে অফার করলো, তো আনোয়ার হোসেন সাহেব তো নিল না, ডিপ জল যে অফার করলো, ডিপ জল দণ্ডিত হবে কত দাঁড়ায় দেখেন। 161 বা 165 ধারায় বর্ণিত অপরাধ সমূহের সহায়তার শাস্তি, মানে আপনি যদি 161 ধারায় যদি সরকারি কর্মকর্তারে ঘুষ অফার করছেন, সে নেক বা না নেক, আপনি দণ্ডিত হবেন 165 পথে। এই যে যে বাড়ি বাড়ি ভাড়া বিচারক অফার করছে, তো বিচারক নেক বা না নেক, সে দণ্ডিত হবে কততে? 165 ক। দেখেন, যে ব্যক্তি 161 এবং 165 ধারার অধীনে দণ্ডনীয় কোনো অপরাধে সহায়তা করে এবং সহায়তার ফলে উক্ত অপরাধ অনুষ্ঠিত, আন্ডারলাইন কেন, হোক বা না হোক, উক্ত অপরাধ কি হোক বা না হোক, উক্ত অপরাধের জন্য নির্ধারিত দণ্ডে উক্ত ব্যক্তি দণ্ডিত। বুঝেন কিনা? তাহলে আপনি যায় যদি ধরেন বিআরটিআর পরিচালকরে 5,000 টাকা দিচ্ছেন ড্রাইভিং লাইসেন্সের জন্য, সেও খুশি মনে নিচ্ছে, তাহলে আপনি দণ্ডিত হবেন 165 কতে, আর বিআরটিআর পরিচালক দণ্ডিত হবে 161-তে, নাকি? আর যদি তিনি না নেন, তা- তিনি না নিলে তো দণ্ডিত হবেন না, যে অফার করছে সে দণ্ডিত হবে কততে? 165 পথে। তাহলে সে সাজা পাবে 165 পথে, বাট ওই 161-তে যে সাজা ছিল সেই সাজা। এখন অনেক সময় এমন হয় যে আপনি গেরা করলে ফেলায় টাকা নেন, যে এত টাকা দিবি নাইলে কিন্তু শেষ করে ফেলবি। এখন সেক্ষেত্রেও কি দণ্ডিত করা যাবে কিনা? ভয় দেখায় টাকা নেয় না, যে এই টাকা দিবা, মানে ভয় দেখায় নিছে বা একবারে নিরুপায় হয়ে দিছে, যে তার দেওয়ার ইচ্ছা ছিল না কিন্তু দেওয়া লাগছে। তো সেই ক্ষেত্রে সেটা আবার যে দিল, এটা অপরাধ হবে না, এটা বলছে 165 খ। 165 ধরেন বিআরটি এর পরিচালক যদি বলে যে তুমি যদি 5,000 টাকা না দাও, ইহকালে তোমার এই ড্রাইভিং লাইসেন্স হবে না, তার মানে টাকাটা কি করে নিছে? জোর করে নিছে। তাহলে এই ক্ষেত্রে যার যার যে দিল, মানে সে তো দায়ে পড়ে দিছে, তাহলে এই ক্ষেত্রে সে 165 পথে দণ্ডিত হবে না, সে অব্যাহতি পাবে। দেখেন, কতিপয় সহায়তাকারীর অব্যাহতি 161 165 দ্বারা উল্লেখিত অপরাধ সমূহ অনুষ্ঠানের জন্য কোন ব্যক্তির নিকট থেকে, আন্ডারলাইন করেন, জোরপূর্বক, প্রলুব্ধ বা বশ করে
মূল্যবান জামানত আদায় করা হলে সেই ব্যক্তি 161 বা 165 ধারা দণ্ডনীয় কোনো অপরাধে সহায়তা করে না বলে গণ্য হবে। তাহলে আসমা খানম বলেন যে 165-র খতে কি বলছে? না কোনো কাজের জন্য আমাকে জোর করে বা প্রলুব্ধ করে বা বশ করে তুমি কোনো মূল্যবান সম্পদ আদায় করে নেয়, হুম। সেই ক্ষেত্রে আমি এই অব্যাহতি পাবো না। সেক্ষেত্রে আপনার এটা মানে আপনি সহায়তার জন্য দোষী হবেন না, আপনি অব্যাহতি পাবেন হচ্ছে 165-র খতে। জি। এখন 161 থেকে 165-র খ পর্যন্ত আমানুর সাহেব বলেন তো একটু। তার 161 বলা হয়েছে সরকারি কর্মচারী কর্তৃক যদি কোনো ঘুষ গ্রহণ করা হয়, হুম। তাহলে তো উনি আপনার ওই বৈধ পরিস্থিতি ওনার যে বৈধ পরিস্থিতি ওটার মধ্যে যদি অতিরিক্ত ঘুষ গ্রহণ করে, তাহলে উনি আপনার দণ্ডনীয় হবে 161-তে, উনি সাজা হবে 3 বছর, যে কোনো বর্ণনার আহ সাথে অর্থদণ্ড হতে পারে বা অবৈধ হতে পারে। 62, 62 বলেন। বা সত্যি সরকারি কর্মচারীকে প্রভাবিত করে যদি কোনো কেউ ব্যক্তি ঘুষ নেয়, হুম। যদি কোনো পারিশ্রমিক গ্রহণ করে, হুম। তাহলে তিনি সেটা যদি নিতে হবে, তার মধ্যে তারও 3 বছর ওই জি, একই সাজা। ধন্যবাদ। তারপরে তারপর আপনার 166 সরকারি কোনো ব্যক্তিগত প্রভাব মানে আত্মীয় খারাপ যদি করে, হুম। যদি আমার স্ত্রীর যখন প্রভাব খারাপ যদি কোনো কাজ করে, তাহলে সে হবে 1 বছরের সাথে, আর আমি হবো 3 বছর। হুম। এইটা হলো বিষয় আছে। হুম। আর আপনার 164 সরকারি কর্মচারী কর্তৃক 162 এবং 163 দ্বারা যে আছে ওই প্রতি সহায়তা করছে, সহায়তা করলে। জি। সহায়তা করবে, এটা হলো 164 করে। জি। ওটা হচ্ছে 3 বছর পর্যন্ত হতে পারে। জি। আর 165 আপনার এটা বিশেষ করে বলা হয়েছে যে বিচারকদের ক্ষেত্রে যে কোনো ব্যক্তিগত প্রভাব খাটায় যদি কোনো আপনার হুম। ওই কোনো বিশেষ সুবিধা গ্রহণ করে, হ্যাঁ, তাহলে সেটা পাবে 165 সদস্য। হুম। আর 165 পদ হলো কি আপনার 161 এবং 165 পদে যদি 165 পদে বর্ণিত সে সাজা আছে সেটা সহায়তা করা হয়, সহায়তা করে। জি। সহায়তা করা তো সেটা সাজা পাবে এটা। জি। আর 165 পদ হলো কি আপনার বলছে যদি আমি জোরপূর্বক না, আমি স্বেচ্ছায় না দিই, জোরপূর্বক নিয়ে তাহলে আমি সাজা পাবো না, ওটা 165 আমি সাজা। অব্যাহতি পাবো, সহায়তাকরণ থেকে অব্যাহতি পাবো। ধন্যবাদ। 161 যেটা সহায়তা করবে সেটা, যদি যদি 161-তে সহায়তা করে তাহলে 161-র মতো, যদি 165-তে সহায়তা করে তাহলে 165-র মতো। আচ্ছা, আমরা চলে আসি 166 ধারায়। দেখেন, ধারা 166, কোন ব্যক্তির ক্ষতি সাধন কল্পে সরকারি কর্মচারী কর্তৃক আইন অমান্য করুন। এটা এটা উনি কোনো ঘুষ টুস কিছু নেন নাই, বাট কোনো মানুষের ক্ষতি করার জন্য একটা কাজ করছে। যদি কোনো সরকারি কর্মচারী অপর কোনো ব্যক্তির, আন্ডারলাইন করবেন, ক্ষতি সাধনের উদ্দেশ্যে কোনো আইন অমান্য করে তার দায়িত্ব পালন না করে, তবে উক্ত সরকারি কর্মচারী বিনাশ্রম কারাদণ্ড, যার মেয়াদ 1 বছর পর্যন্ত হতে পারে, বা অর্থদণ্ডে, উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। কেমনে দেখেন, আমরা উদাহরণটা করলে বুঝবো। যে আদালতের কোনো কর্মকর্তা ডিগ্রি জারি কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত হয়ে ডিগ্রিদারকে ক্ষতি করার জন্য স্বেচ্ছায় কোনো কাজ করলে বা করা হতে বিরত থাকলে উক্ত কর্মকর্তা এই ধারায় দণ্ডিত হবে। আরো ভালো উদাহরণ দেই, সেটা হচ্ছে ধরেন বিচারক উনি নির্দেশনা দিচ্ছেন, একজন রায় টাইপ করতেছে। তো যে রায় টাইপ করতেছে সে তো আদালতেরই কর্মচারী। তো টাইপ করতেছে বা অনুবাদ করতেছে, এখন ওই রায়টা তো প্রকাশ করবে কে? বিচারক। বিচারক প্রকাশ করবে, কিন্তু উনি টাইপ করে উনি বাইরে যায় রায়ের কথা বলে প্রকাশ করে দিচ্ছে। বিচারকের আগেই উনি রায় কি প্রকাশ করে দিচ্ছে, তাহলে উনি দণ্ডিত হবে, এই যে যে কর্মচারী উনি দণ্ডিত হবে কত দ্বারা? 166 দ্বারা। তো এই জায়গায় কি 166-তে কি সে কোনো ঘুষ নিছে? না। বাট সে কি করছে, যদি কারো ক্ষতি করার উদ্দেশ্যে আইন অমান্য করে কোনো কাজ করে, তাহলে সে দণ্ডিত হবে কত দ্বারাই? 166 দ্বারাই। জি, ধন্যবাদ। 67 আমরা পড়বো না, আমরা 168-তে আসি। ধারা 168, সরকারি কর্মচারী হয়ে বেআইনি ভাবে ব্যবসায় নিয়োজিত হওয়া। বেআইনি শব্দটা বলতেন, এ জায়গা অনেকে আমরা যখন পড়বো এটা বুঝবো যে কোথায় বেআইনি ব্যবসা করছে। বেআইনি ব্যবসা না, একজন সরকারি কর্মকর্তা কোনো ব্যবসা যে করতে পারবে না। তার চাকরি কোনো সরকারি কর্মচারী তো অনেক বড় কথা, একজন আইনজীবী, আমাদের ক্যানোস অফ প্রফেশনাল কন্ডাক্ট এন্ড এটিকেটে আছে, একজন আইনজীবীও কি করতে পারবে না? কোনো ব্যবসা করতে করতে পারবে না। তো এই জায়গায় বেআইনি মানে বোঝায় নাই যে গাঁজার ব্যবসা করে বা মদের ব্যবসা করে, তা না। সরকারি কর্মকর্তা যে কোনো বৈধ ব্যবসা করলেও সেটা হবে কি? বেআইনি। জি। জি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি।
দেখেন, যে ব্যক্তি দেখেন যে ব্যক্তি সরকারি কর্মচারী হয়ে ব্যবসায় নিয়োজিত না হওয়ার জন্য বাধ্য হয়ে ব্যবসায় নিয়োজিত হয়, সেই ব্যক্তি বিনাশ্রম কারাদণ্ড যার মেয়াদ 1 বছর পর্যন্ত হতে পারে বা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। তাহলে সাজা কত? 1 বছর কি বিনাশ্রম কারাদণ্ড, 1 বছর বিনাশ্রম কারাদণ্ড। তো বুলবুল সাহেব 168 ধারায় কি বলছে ভাই বলেন দি? কোনো কাজে সরকারি কর্মচারী বেআইনি কাজ মানে কি কাজ? ব্যবসা না। কিসের ব্যবসা? বেআইনি ব্যবসা। না, তাহলে একটা উদাহরণ দেন আপনি। ব্যবসা করতে হবে, ভালো করে ব্যবসা করতে হবে। ওটাই স্যার, মানে তারা কি করতে হবে? ধরেন ব্যবসা করার নিয়ম নাই তার। সরকারি কর্মকর্তা, তার রড সিমেন্টের দোকান আছে, এটা কি? রড সিমেন্ট তো আইনি না, এটা তো অবৈধ কিছু না। তাতে ওই ব্যবসা করার নিয়ম নাই। থাকতে হবে। ধন্যবাদ। সে সরাসরি কোনো ব্যবসা করতে পারবে না, সেটা বন্ধু করলেই সেটা কি হয়ে যাবে? বেআইনি হয়ে যাবে, এবং সে দণ্ডিত হবে কত দ্বারায়? 168 দ্বারায়। সাজা কত? 1 বছর পর্যন্ত হতে পারে বা অর্থদণ্ড বা উভয়। আচ্ছা, আমরা 169 ধারাটা দেখি। সরকারি কর্মচারী বেআইনিভাবে সম্পত্তি ক্রয় করা বা নিলামে দেওয়া রাখা। যে সরকারি কর্মকর্তা ধরেন কোনো কিছু নিলামের দায়িত্বে থাকে, মানে নিলামের পরিচালনা করতেছে, তাহলে সে ওই নিলামের কোনো সম্পত্তি ক্রয় করা পারবে না, বা দর রাখতেও পারবে না, ক্রয় করতেও পারবে না। দেখেন, যে ব্যক্তি সরকারি কর্মচারী হয়ে কোনো বিশেষ সম্পত্তি ক্রয় না করা বা উহার জন্য নিলামে দর না রাখার জন্য আইনে বাধ্য হয়ে তার নিজের নামে বা বলতেন অন্য কারো নামে, শুধু নিজের নামে তা না, ভাইয়ের নামে ডাকতেছেন, নিলামে দর রাখতেছেন, যৌথভাবে উক্ত সম্পত্তি ক্রয় করে বা উহার জন্য নিলামে দর হাঁকে, তবে উক্ত সরকারি কর্মকর্তা বিনাশ্রম কারাদণ্ড যার মেয়াদ কত? 2 বছর পর্যন্ত হতে পারে বা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। এবং সম্পত্তি, এটা লাস্টের লাইনটা আন্ডারলাইন করেন, সম্পত্তি ক্রয় হয়ে থাকলে উহা বাজেয়াপ্ত করা হবে। যদি সম্পত্তি ক্রয় অলরেডি করে ফেলেছে, তাহলে সেই সম্পত্তি কি হবে? বাজেয়াপ্ত। তাহলে জাকারিয়া সাহেব 169 ধারার বিষয়বস্তু কি? সরকারি কর্মচারী যদি কোনো নিলামে সরকারি একটু দায়িত্বে আছে, এবং ওই দায়িত্বের ক্ষেত্রে এই সম্পত্তিটা নিলাম, ওই নিলাম সে নিজে করে করতে পারে। নিজে বা যৌথভাবে নিজের নাম আছে, আবার ওয়াইফের নামও দিলাম, এটা ক্রয় করা। পরিবারের কোনো সদস্যের নামে সে প্রয়োগ করবে, এটা সে করতে পারে। জি। ধরেন ধরেন আহ একজনের গুলশানের একটা বাড়ি নিলামে উঠছে, যেহেতু ডিক্রি জারিতে নিলামে উঠে না, তাহলে যে সরকারি কর্মকর্তা নিলামের আয়োজন করছে সে তার স্ত্রীর নামে ওই সম্পত্তি কিনতে পারবে? কিনতে তো পারবে, কিন্তু কিনলে দণ্ডিত হবে কত দ্বারায়? এই 169 দ্বারা। কিনলে ওনার ওই সম্পত্তি কি হবে? বাজেয়াপ্ত হবে। জি জি। তারা অসহায়। অসহায় তো এখন সরকারি, এখন তারা মানসিক ভাবে অসহায়। দেখেন যে পরাণ ঘুরতেছে না, ইনসিকিউর ফিল করতেছে যে এত এই কোটি দিতে হবে না। জি। তো দেখেন, ও কথা আমি বলি যে আপনি সরকারি কর্মকর্তা হইয়া ওই ফিলার টিলার তো পরের কথা, সরকারি কর্মচারী হয়ে যারা আইফোন কেনেন, 4-5টা ল্যাপটপ, মারে 5-6 কোটি সোনা গহনা বানাই দিয়েছেন, এটা কোনো ভাবেই সেটা বৈধ ইনকাম না। সরকারি কর্মচারী হইলে আপনার কোন রকম দিন আনি দিন খাই, তাই। আর গুরুতর কোনো অসুখ যদি হয় তাইলে তো না, অপচিকিৎসায় মরতে হবে। যাই হোক, আর দোষ হয় সব উকিলকে। দেখেন, সমস্যা একে আসি। উকিলের উকিলের তাও একটা ডিফেন্স আছে, যে আল্লাহর কাছে যাই বলবেন, এইটা বাদ, আল্লাহর কাছে যাই বলবেন, আমার তো কোনো ইনকাম, নির্দিষ্ট কোনো বেতন টেতন কিছু ছিল না। কিন্তু সরকারি কর্মচারীর কি ডিফেন্স বলেন? দেখেন, আচ্ছা, তো সব শেষে দিন শেষে কোনো প্রফেশনই খারাপ না, সব প্রফেশনই ভালো। আপনি এক প্রফেশন একজনকে সবার বিবেচনা করা যাবে না। খারাপ হইলে একজন মসজিদের ইমাম বা একজন পুরোহিত খারাপ হতে পারে,
আর ভালো হইলে যে সব পুলিশও ভালো হওয়ার ভালো হইতে পারে। জি। সো কোনোটাই খারাপ না। ওই যে বলে যে মানুষের জন্য পেশারে খারাপ করা যাবে না। দেখেন, বলে যে লেবাস দেখে ধর্মের বিবেচনা করা যাবে না। একজন দাঁড়িয়ে আছে পাঞ্জাবি পরে, তাইরে দেখে যদি আপনি ইসলামের বিবেচনা করেন, হবে না। দেখেন, এ কারণে বলে যে ইসলাম ইজ পারফেক্ট, মুসলিমস আর নট। ইসলাম পারফেক্ট, কিন্তু অন্যান্য মুসলিমদের দেখে আপনি এটার বিবেচনা করেন না, বা যে কোনো ধর্মই পারফেক্ট, কিন্তু এটা ধর্মের লোকজনদের দেখে ধর্মের বিবেচনা করা যাবে না। যাই হোক, আমরা 170 ধারাটা দেখি। 170 ধারাটা আমি আলাদাভাবে আলোচনা করি নাই, এ জায়গা থেকে একবার একটা প্রশ্ন আসছিল। দেখেন, ক, এটা বানানটা ঠিক করেন, নিজেকে সচিব পরিচয় দিয়ে কে সচিবালয়ে চাকরি পাইয়ে দেওয়ার জন্য 1 লক্ষ টাকা গ্রহণ করে। উক্ত ঘটনায় ক কোনো অপরাধ করেছে। ক কিন্তু অ্যাকচুয়ালি সচিব না, বাট সে পরিচয় দিছে কি সচিব, এবং এই জন্য সে কয় টাকা নিছে, 1 লক্ষ টাকা গ্রহণ করছে। এখন পরীক্ষার প্রশ্ন হচ্ছে যে ক কোনো অপরাধ করেছে কিনা। তো আমরা জানি যে যে কোনো সমস্যামূলক প্রশ্ন উত্তর করবো আমরা কয় ধাপে, 4 ধাপে। ঘটনার বর্ণনা হচ্ছে যে প্রশ্নে যা চাইছে তার আগ পর্যন্ত হচ্ছে ঘটনার বর্ণনা। ক নিজেকে সচিব পরিচয় দিয়ে খ কে সচিবালয় চাকরি পরিচয় দেওয়ার জন্য 1 লক্ষ টাকা গ্রহণ করে। বিচার্য বিষয় দেখেন, উক্ত ঘটনায় ক কোনো অপরাধ করেছে কিনা তা আলোচনা করতে হবে। আমরা আইনানুগ পর্যালোচনায় চলে আসি। দেখেন, ক দণ্ডবিধির 170 ধারার অপরাধ করেছে। 170 ধারায় কি আছে আমরা দেখি। 170 ধারায় সরকারি কর্মচারীর ছদ্মবেশ ধারণ করে, আন্ডারলাইন করেন, সরকারি কর্মচারীর ছদ্মবেশ ধারণ করে মিথ্যা পরিচয় দেওয়া অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। 170 ধারার অধীন কোনো ব্যক্তি দণ্ডিত হতে পারে যদি কোনো ব্যক্তি সরকারি কর্মচারী নয় জেনেও সে নিজেকে সরকারি কর্মচারী হিসেবে কি করে, দাবি করে, বা মিথ্যাভাবে অনুরূপ সরকারি কর্মচারী ছদ্মবেশ ধারণ করে কোনো কাজ করে বা করার চেষ্টা করে। তবে উক্ত সরকারি কর্মচারী যে কোনো বর্ণনার কারাদণ্ডে, সরকারি কর্মচারী মানে হলো ওই ব্যক্তি আর কি, যে কোনো বর্ণনার কারাদণ্ডে যার মেয়াদ কত, 2 বছর পর্যন্ত হতে পারে, বা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। এখন একটা জিনিস দেখেন, আমাদের এই ছদ্মবেশে 2 জায়গা আছে। সামনে পড়বো ছদ্মবেশে প্রতারণা 419, আর এই জায়গা হলো সরকারি কর্মচারী ছদ্মবেশ। তাহলে 419-এর পরিধি বেশি। ওই জায়গায় আপনি যে কোনো ব্যক্তির ছদ্মবেশ নিতে পারেন, সে সরকারি কর্মচারী হোক বা না হোক। আর 170-এ যদি আপনি কাউকে দণ্ড দিতে চান, তাহলে ছদ্মবেশ ধারণ করতে কিসের, সরকারি কর্মচারী। তাহলে কোনটার পরিধি বেশি বলেন তো? 419-এর। 170-এর সাজা মাত্র 2 বছর, আর 419-এর সাজা 3 বছর। আমরা সামনে পড়বো যে ছদ্মবেশে প্রতারণা, চিটিং বাই পার্সোনেশন। তো এখানে ক সচিব নয় যে এটা জানা, এটা জেনে নিজেকে সচিব পরিচয় দিয়েছে এবং সে চাকরি দেওয়ার জন্য 1 লক্ষ টাকা গ্রহণ করে। সরকারি কর্মচারী না হওয়ার পরেও নিজেকে সরকারি কর্মচারী হিসেবে পরিচয় দেওয়া 70 ধারায় অপরাধ না, বরং 170 ধারা তখনই প্রযোজ্য হবে যখন উক্ত পদ ব্যবহার করে বেআইনি ভাবে কোনো কিছুর চেষ্টা করে। এখানে বলতেছে যে শুধু পরিচয় দেওয়া কোনো অপরাধ না, পরিচয় দিয়ে যদি আপনি কোনো কিছু করার চেষ্টা করেন, এই জায়গা কিন্তু সে শুধু পরিচয় দেয় নাই, সে কি 1 লক্ষ টাকাও। আর আপনি তো ডেফিনেটলি পরিচয়টা কখন দেন, যে কোনো কাজ করার জন্যই তো। শুধু শুধু তো কেউ পরিচয় দেয় না। শুধু শুধু কি কেউ জাল মুদ্রা পকেটে রাখে? না, জাল মুদ্রা রাখে কখন, তার যে কোনো একটা প্রতারণার উদ্দেশ্য থাকে তখন। যেহেতু অসুস্থ হয়ে গেছে নাকি উনি? যেহেতু ক শুধুমাত্র নিজেকে সচিব মর্মে পরিচয় দিয়েছে এমন না, বরং উক্ত ব্যবহার করে 1 লক্ষ টাকাও নিয়েছে, তাই ক 170 ধারায় কি দণ্ডিত হবে। সুতরাং উল্লেখিত ঘটনায় ক দণ্ডবিধির 170 ধারায় দণ্ডিত হবে। তাহলে এখানে আমরা 170 ধারাটা আলাদা করে পড়ি নাই, এই ধারাটাই সমস্যার মধ্যে আছে। যদি সরকারি কর্মচারীর ছদ্মবেশে কেউ ধারণ করে যদি কোনো বেআইনি কোনো কাজ করতে যায় বা উদ্যোগ গ্রহণ করে, তাহলে সে দণ্ডিত হবে কত ধারায়, 170 ধারায়। তার সাজা হবে কত, যে কোনো বর্ণনার 2 বছর কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়। তাহলে আমাদের এই 161 থেকে 170 পর্যন্ত মাঝের একটা ধারা আমরা পড়ি নাই, সেটা হলো 167, ওইটা পড়া লাগবে না। আর বাকি ধারাগুলো কিন্তু আপনার এটা মুখস্থ করার কিছু নাই। আপনি মনে করবেন 161-তে
নেয় সরকার স্বয়ং সরকারি কর্মকর্তা, 62তে নেয় থার্ড পার্টি, 63তে ব্যক্তিগত প্রভাব খাটায়, 64তে সরকারি কর্মকর্তা, 62 63তে সহায়তা করে, 65তে বিচারকের জন্য, 65-র পথে যদি 61 আর 65-তে সহায়তা করেন, বা 165-র পথে সে অব্যাহতি পাবে, 166-তে সরকারি কর্মকর্তা যদি আইন অমান্য করে, 67 করি নাই, 68-তে যদি সে ব্যবসা করে, 69-এ যদি সে নিলামে অংশগ্রহণ করে, 70-এ যদি সে সরকারি কর্মচারী ছত্রছায়ন করে। এই কিওয়ার্ড গুলো মনে রাখলেই আমার লেখা যাবে। সো লাইন কেটে যাবে, আবার লিখ দিচ্ছি। তো আমরা আমাদের সাজেশনে যে 8 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে যে দণ্ডবিধির ধারা 191 বা 192 এর আলোকে মিথ্যা সাক্ষ্য দান, গিভিং ফলস এভিডেন্স, বা মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন, ফেব্রিকেটিং ফলস এভিডেন্স করা অপরাধ সমূহের উপাদান কি কি। মানে মিথ্যা সাক্ষ্য দান কি, গিভিং ফলস এভিডেন্স, মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন, ফেব্রিকেটিং ফলস এভিডেন্স কি, এই দুটা বিষয় জানতে চাইছে। তারপরে বলছে যে পেনাল কোড 1860 এর বিধান অনুসারে মুদ্রা জালকরণ, কাউন্টারফেটিং কয়েন, কাউন্টারফেট মানে হচ্ছে আপনার জাল, কাউন্টারফেটিং কয়েন এন্ড সরকারি স্ট্যাম্প জালকরণ, কাউন্টারফেটিং গভর্নমেন্ট স্ট্যাম্প, অপরাধ সমূহের মধ্যে পার্থক্য নিরূপণ করুন। তো আমরা প্রথমে দেখবো যে মিথ্যা সাক্ষ্য দান বা মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন আসলে কাকে বলে। এখানে পড়ার আগে আমরা একটু এভাবে বলে নিই যে মিথ্যা সাক্ষ্য দান মানে হচ্ছে যখন আপনি আদালতে গিয়ে সাক্ষ্য প্রদান করেন, যাহা বলিব সত্য বলিব, সত্য বলে মিথ্যা বলিব না, এটা যখন আপনি সাক্ষ্য প্রদান করতেছেন যে আপনি জানেন যে সালাউদ্দিন বুলবুল হত্যা করে নাই, কিন্তু আপনি বলতেছেন যে আমি দেখছি সালাউদ্দিন বুলবুল হত্যা করছে, এই জায়গায় আপনি জানতেছেন যে এটা সত্য না, তারপরে আপনি বলতেছেন, এটাই হচ্ছে কি মিথ্যা সাক্ষ্য দান। যা আপনি জানেন যে মিথ্যা সেটা বলতেছেন, অথবা যা জানেন যে সত্য না তারপরেও সেটা বলতেছেন, এটাই হচ্ছে কি মিথ্যা সাক্ষ্য দান। এখন মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন কি? মিথ্যা সাক্ষ্য দানকে বলে গিভিং ফলস এভিডেন্স, ইংলিশ আইনে বলে পারজুরি, প্রিলিতে বহুবার আসছে আমরা জানি। এখন মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন এটা হলো একটা ঘটনা উদ্ভাবন করবেন অথবা কোনো ডকুমেন্ট তৈরি করতেন। বাংলা সিনেমাতে মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন সবচেয়ে বেশি হয়েছে। ওই যে ধরেন টাকা, একজনের টাকা আর একজনের ব্যাগের ভিতর ঢুকায় রাখছে, বা একজনের স্বর্ণের গহনা আর একজনের ট্রাঙ্কের ভিতরে ঢুকায় রাখছে, এটাই হচ্ছে কি মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন। বা আপনি একটা ব্ল্যাকবোর্ডে একটা কথা লিখে রাখলেন, একটা বাজে কথা লিখছেন, নিচে লেখা তানবীর, সবাই ভাবুক যে তানবীর লেখছে, কিন্তু আসলে তানবীর লেখে নাই, তাহলে এটা হলো কি মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন। তো মিথ্যা সাক্ষ্য দান সম্পর্কে আলোচনা করছে 191 ধারায়, আর মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন সম্পর্কে আলোচনা করছে 192 ধারায়, বাট উভয়েরই শাস্তি আলোচনা করছে একই সাথে, মানে এর আলাদা আলাদা শাস্তির বিধান করেন নাই, শাস্তি একই সাথে। তা আমরা একটু পড়া শুরু করি। যখন কোনো ব্যক্তি কোনো বিচার কার্যক্রমে বা অন্য কোনো কার্যক্রমে এমন কোনো সাক্ষ্য প্রদান করে যা সে মিথ্যা বলে জানে বা যা সত্য নয় বলে সে জানে, তখন উক্ত ব্যক্তি কর্তৃক উক্ত সাক্ষ্য প্রদান করাকে মিথ্যা সাক্ষ্য দান বলে। অপরদিকে যখন কোনো ব্যক্তি মিথ্যা কোনো ঘটনা ঘটায় বা কারো ক্ষতি করার জন্য মিথ্যা কোনো দলিল প্রস্তুত করে, তবে তাকে মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন বলে। দণ্ডবিধি 1860-এর 191 ধারায় মিথ্যা সাক্ষ্য দান এবং 192 ধারায় মিথ্যা সাক্ষ্য উদ্ভাবনের সংজ্ঞা দেওয়া হয়েছে। নিম্নে মিথ্যা সাক্ষ্য দান, মিথ্যা সাক্ষ্য দান ও লেখেন ও মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন সম্পর্কে আলোচনা করা হলো। প্রথমে আমরা চলে এসেছি মিথ্যা সাক্ষ্য দান, গিভিং ফলস এভিডেন্স। দণ্ডবিধির 191 ধারায় মিথ্যা সাক্ষ্য দানের সংজ্ঞা দেওয়া হয়েছে। অনেকে আপনারা সংজ্ঞা বানানটা ভুল লেখেন, সংজ্ঞা দিয়ে উময়, উমার নিচে গোয়া দিয়া কাটলেন, এটা হবে না, কিন্তু এটা কিন্তু স অনস্বয় জ ইও, এটা কিন্তু বর্গীয় জ ইও, তো এটা ঠিক করবেন। মিথ্যা সাক্ষ্য দানকে ইংলিশ আইনে পারজুরি বলে, যার অর্থ হলো মিথ্যা হলফ বা শপথভঙ্গ বা স্বেচ্ছায় মিথ্যা বিবৃতি দেওয়া। দণ্ডবিধির 191 ধারা অনুসারে যে ব্যক্তি সত্য কথনের জন্য হলফ বা আইনের প্রকাশ্য বিধান বলে বাধ্য হয়ে এমন কোন বিবৃতি দান করে যা মিথ্যা বা যা সে মিথ্যা বলে জানে, সেই ব্যক্তি মিথ্যা সাক্ষ্য দান করেছে বলে কি হবে? গণ্য হবে। সুতরাং কোন ব্যক্তি মিথ্যা সাক্ষ্য দান করেছে বলে গণ্য হবে যদি সে শপথ বা আইনের প্রকাশ্য বিধান বলে সত্য বলতে ঘোষণা করতে বিধ হয়। শপথ বুঝেন তো? হ্যাঁ, ওইটা। আর সে এমন বাধ্য হয়ে এমন বিবৃতি প্রদান করে যেটা মিথ্যা, যেটাকে সে মিথ্যা বলে জানে এবং বিশ্বাস করে, যেটা যে সত্য না তা সে বিশ্বাস করে। উদাহরণে চলে এসে আমরা দেখেন উদাহরণ,
দিলীপ কোর্টে হলফপূর্বক সাক্ষ্য প্রদান করে যে রুবেল বদরুলকে হত্যা করেছে। যাদেরকে নিয়ে উদাহরণ দিছিলাম, দিলীপই উকিল হইছে, বদরুলও উকিল হইছে, খালি রুবেল হইতে পারে নাই, আজকে আসে নাই। দেখেন, দিলীপ, এটা তাদের যখন পড়াইছিলাম তখন তাদেরকে দিয়ে বানানো। তো এই দিলীপই হইছে উকিল, বদরুলও হইছে। দেখেন, দিলীপ কোর্টে হলফপূর্বক সাক্ষ্য প্রদান করে যে রুবেল বদরুলকে হত্যা করেছে, যদিও সে এই বিষয়ে কিছুই জানে না। মানে দিলীপ এই বিষয়ে কি কিছুই জানে না। এক্ষেত্রে দিলীপ মিথ্যা সাক্ষ্য দান করেছে বলে গণ্য, কারণ সে জানে যে এরকম কোনো ঘটনা ঘটে নাই, তারপরেও সে বলেছে। আমরা চলে আসি মিথ্যা সাক্ষ্য উদ্ভাবনে আসি। দেখেন, মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন, ফেব্রিকেটিং ফলস এভিডেন্স। দণ্ডবিধির 192 ধারায় মিথ্যা সাক্ষ্য উদ্ভাবনের সংজ্ঞা প্রদান করা হয়েছে। 192 ধারা অনুযায়ী কোনো ব্যক্তি মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করেছে বলে গণ্য হবে যদি সে কোনো ব্যক্তিকে বিভ্রান্ত করতে, আন্ডারলাইন করেন, বিভ্রান্ত করতে এমন কোনো, আন্ডারলাইন করেন, ঘটনা ঘটায়। কি ঘটাইছে? ঘটনা। বা এমন কোন দলিল বা এমন কোন নথি তৈরি করে যা মিথ্যা এবং যা বিচারিক কার্যক্রম বা সরকারি কর্মকর্তা বা সালিসকারীর নিকট সাক্ষ্য হিসেবে কি ব্যবহার করা যেতে পারে। উপাদান যদি আমরা দেখি, তাহলে মিথ্যা সাক্ষ্য দানের উপাদান কি? 1 নাম্বার, কোনো ঘটনা ঘটানো বা কোনো দলিল বা নথি তৈরি করা যা হচ্ছে মিথ্যা বা বানোয়াট। এমন ঘটনা বা মিথ্যা দলিল বিচারিক কার্যক্রম বা অন্যান্য ক্ষেত্রে সাক্ষ্য হিসেবে কি ব্যবহার করা। আর কোনো ব্যক্তি মিথ্যা বিবরণী অবস্থা বা দলিল উপস্থাপন করতে বাধ্য হতে পারে এমন অবস্থা, এমনটা জেনেই এই ধরনের কি কাজ করা। আমরা উদাহরণে চলে আসি। দেখেন, উদাহরণ করলে ভালো বোঝা যাবে। করিম কবিরের পকেটে গণেশের একটি গহনা রাখে এই উদ্দেশ্যে যে যাতে কবির চোর সাব্যস্ত হয়। এক্ষেত্রে করিম মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করেছে বলে কি হবে? গণ্য হবে। আবার উদাহরণ 2 দেখেন, করিম কোন মিথ্যা বিবৃতিতে কোন বিচারালয়ে সত্য বলে দৃঢ়ভাবে সমর্থন করানোর জন্য সাক্ষ্য হিসেবে ব্যবহারের উদ্দেশ্যে তার দোকানের খাতায় একটি মিথ্যা বিষয় লিপিবদ্ধ করে। কেমনে? ধরেন, সালাউদ্দিন বুলবুল সাহেবের একটা দোকান আছে, উনি খালি খালি ওনার যে খাতা আছে, টালি খাতা, সে জায়গায় লিখে রাখছে যে আমানুরের কাছে আমি এই ফটোকপি বাবদ বিভিন্ন সময় 20,000 টাকা পাই। 2 বছর ধরে সে ফটোকপির কোনো টাকা পয়সা দেয় না। তাহলে এই জায়গা, যদিও আমানুর কাছে সে কোনো টাকা পয়সা পাবে না, বাট সে লিখে ফেলছে, এটা কি হয়েছে বলেন? মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন। এক্ষেত্রে করিম মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করেছে। এখন আমরা চলে আসি, এখন একটা জিনিস কি লক্ষ্য করছেন যে মিথ্যা সাক্ষ্য উদ্ভাবনের আলাদা ইংলিশ আইনে কোনো নাম নাই, কিন্তু মিথ্যা সাক্ষ্য দানের ইংলিশ আইনে নাম আছে। কি নাম? পারজুরি। কিন্তু এই জায়গায় উদ্ভাবনের আলাদা কোনো কি নাই, নাম নাই। তাহলে আমরা চলে আসি। দেখেন, মিথ্যা সাক্ষ্য দান এবং মিথ্যা সাক্ষ্য উদ্ভাবনের শাস্তি নিম্নরূপ। দণ্ডবিধির 193, 194 ধারায় মিথ্যা সাক্ষ্য দান এবং মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন উভয়ের শাস্তি আলোচনা করা হয়েছে এবং উভয় অপরাধের শাস্তি কি একই। 193 ধারায় 2 ধরনের শাস্তি আলোচনা করা হয়েছে। দেখেন, 193 ধারা অনুযায়ী গোল দিবেন বিচারিক কার্য ধারায়। বিচারিক কার্য ধারা মানে হচ্ছে যখন, মানে আদালতে বিচারিক কার্য ধারায় মিথ্যা সাক্ষ্য দান বা মিথ্যা সাক্ষ্য উদ্ভাবনের শাস্তি হলো যে কোনো বর্ণনার কারাদণ্ড, যা কত 7 বছর পর্যন্ত হতে পারে এবং সেই সাথে অর্থদণ্ড। এছাড়া বিচারিক কার্যধারা ব্যতীত অন্যান্য কোনো ক্ষেত্রে, যেমন সরকারি কর্মকর্তার নিকট বা সালিসকারীর নিকট, সরকারি কর্মকর্তার নিকট অথবা কি সালিসকারীর নিকট মিথ্যা সাক্ষ্য দান বা সাক্ষ্য উদ্ভাবনের শাস্তি হলো যে কোনো বর্ণনার কারাদণ্ড, যা কত 3 বছর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ড। তাহলে আমার মনে রাখতে হবে যে মিথ্যা সাক্ষ্য দান আর মিথ্যা সাক্ষ্য উদ্ভাবনের শাস্তি কি আলাদা আছে? সংজ্ঞা আলাদা আলাদা, বাট শাস্তি কিন্তু একই সাথে। যদি বিচারিক কার্যক্রমে দেন তাহলে সাজা 7 বছর, বিচারিক কার্যক্রম ছাড়া অন্য কোথাও দিলে কয় বছর? 3 বছর। এবার 194 ধারাটা দেখেন। 194 ধারায় বলছে যে মৃত্যুদণ্ডযোগ্য অপরাধে মিথ্যা সাক্ষ্য দান বা মিথ্যা সাক্ষ্য উদ্ভাবনের শাস্তি হলো যাবজ্জীবন কারাবাস বা 10 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড। মানে আপনি এমন একটা মামলায় মিথ্যা সাক্ষ্য দিচ্ছেন, সেটা হলো ওই মামলার আসামির সাজা হতে পারে কি মৃত্যুদণ্ড। তো মৃত্যুদণ্ডযোগ্য যদি অপরাধে যদি মিথ্যা সাক্ষ্য দেয় বা মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করে, তাহলে সাজা কত? যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর পর্যন্ত কারাদণ্ড। এছাড়া দেখেন, মিথ্যা সাক্ষ্য দান বা মিথ্যা সাক্ষ্য উদ্ভাবনের ফলে
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যুদণ্ড গোল দিবেন কার্যকর হলে। যদি মিথ্যা সাক্ষ্য দানের ফলে মৃত্যুদণ্ড যদি কি হয়ে যায়, কার্যকর হয়ে যায়, ফলে উক্ত ক্ষেত্রে শাস্তি হলো মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড। এবং ধরেন যুদ্ধ অপরাধের বিচারে যাদের যাদের ফাঁসি দিছে, এখন যদি প্রমাণিত হয় যে অমুক মামলায় সাক্ষী দিছিল মিথ্যা সাক্ষী এবং তার সেই মৃত্যুদণ্ড কি হয়ে গেছে, কার্যকর হয়ে গেছে, তাহলে তার এখন কি হবে, মৃত্যুদণ্ড। বুঝতে পারছেন? তাহলে তার হতে পারে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর পর্যন্ত কারাদণ্ড এবং সেই সাথে কি অর্থদণ্ড। আচ্ছা, তাহলে আমরা 195 ধারাটা একটু দেখি। 195 ধারায় বলছে যদি আপনি মিথ্যা সাক্ষ্য দেন যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধে, যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধে মিথ্যা সাক্ষ্য দান বা মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করলে তার শাস্তি হবে উক্ত অপরাধের জন্য নির্ধারিত শাস্তি, মানে ওই অপরাধের জন্য যে সাজা সেই সাজা। বুঝতে পারছেন? ওই অপরাধের মানে সেই অপরাধের জন্য মিথ্যা সাক্ষ্য দিতে জি, সেই সেই সাজা, সেই সাজা সেই সাজা। ধরেন যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধে মিথ্যা সাক্ষ্য দিলে তাদের সাজা যাবজ্জীবন কারাদণ্ড। এখন আমরা একটু দেখি যে মিথ্যা সাক্ষ্য দান এবং মিথ্যা সাক্ষ্য উদ্ভাবনের মধ্যে পার্থক্য। আপনাদের যতগুলা সাবজেক্ট আছে এই সাবজেক্ট গুলোর মধ্যে পার্থক্য আসার সম্ভাবনা সবচেয়ে বেশি দণ্ডবিধিতে, এবং দণ্ডবিধিতে পার্থক্য আসে এবং গত বছর না প্রায় দেখবেন আসবে। এবং এই জায়গায় পার্থক্য আমার যে কোনো জিনিসের সাথে যে কোনো জিনিসের পার্থক্য করার টেকনিক আমার জানতে হবে। যদি এরকম করে যে মিথ্যা সাক্ষ্য দানের সাথে আমার অপসহায়তার পার্থক্য মানে প্ররোচনার পার্থক্য কি, এটাও জানতে হবে। কিছু কিছু পার্থক্য আছে কমন, সংজ্ঞাগত, ধারাগত, উদাহরণগত, লঘুতর নাকি গুরুতর, তারপর সংখ্যাগত, শাস্তিগত, ইংরেজি প্রতিশব্দ, এইগুলা কিন্তু যে কোনো জিনিসের সাথে যে কোনো জিনিসের পার্থক্য করা যায়। জি, এবং আপনি আমার পরামর্শ হলো যে যে যেটা কমফোর্টেবল ফিল করেন তো লেখেন, পার্থক্য কখনো ছক আকারে লিখতে যাবেন না। ছক আকারে লিখতে গেলে আরো সময় বেশি ব্যয় হয়। ওই যে আমরা এই জায়গায় যেভাবে লিখি এইভাবে লিখলে আপনার বিষয়টা কি হবে দেখেন। তো দেখেন সংজ্ঞাগত পার্থক্য তো ওই যে উপরে আমরা পড়ে আসছি, যে সংজ্ঞা হুবহু সেই সংজ্ঞা যে মিথ্যা সাক্ষ্যদান কাকে বলে আর মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন কাকে বলে। তো এটা আমি লিখলাম না, তবে এখানে একটা সংশোধনী আছে, এটা একটু সংশোধন করেন যে আহ, মিথ্যা দণ্ডবিধির 191 ধারায় মিথ্যা সাক্ষ্যদানের সংজ্ঞা দেওয়া হয়েছে। মিথ্যা সাক্ষ্যদান কি ইংলিশ আইনে এই জায়গায় এই কয়েকটা উদ্ভট অক্ষর এসে গেছে, এটা লেখেন পারজুরি, PERJURY, পারজুরি, PERJURY। তো পার্থক্য সংজ্ঞাগত পার্থক্য আর পড়লাম না, বুঝতে পারছেন? দেখেন ধারাগত, ধারাগত ইজি, এটা আছে 191 ধারায়, এটা কত ধারায়, 192 ধারায়। তারপরে দেখেন এক হিসেবে আপনি যদি ধরেন, আমার কাছে কিন্তু ওই যে আপনার ওই দেওয়ানি ফৌজদারি কিন্তু দণ্ডবিধি সুধা, যদি আপনি ধারা একটু এদিক অপরাধটা কি এটা যদি একটু মনে রাখতে পারেন। দেখেন 3 নাম্বার, দেখেন প্রকৃতিগত পার্থক্য। মিথ্যা সাক্ষ্যদান সাধারণত গোল দিবেন কিভাবে করা হয়, মৌখিক ভাবে। মিথ্যা সাক্ষ্যদান অলওয়েজ মৌখিক। অপরদিকে মিথ্যা সাক্ষ্য রচনায় কোনো অবস্থার অস্তিত্ব সৃষ্টি করে অথবা মিথ্যা বিবরণ লিপিবদ্ধ করে সাক্ষ্য মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করা হয়, মানে কোনো অবস্থা সৃষ্টি করা হয় অথবা কোনো জিনিস কি করা হয়, লিপিবদ্ধ করা হয়। তারপরে দেখেন ইংলিশ আইনে যে নামে পরিচিত মিথ্যা সাক্ষ্য দান ইংলিশ আইনে পারজুরি নামে পরিচিত। অপরদিকে মিথ্যা, যার অর্থ হলো মিথ্যা হলফ, শপথভঙ্গ বা স্বেচ্ছা মিথ্যা বিবৃতি দেওয়া। অন্যদিকে মিথ্যা সাক্ষ্য উদ্ভাবনের এরূপ কোনো কি নাই, স্বতন্ত্র কোনো নাম নাই। তারপরে দেখেন শপথ বা আইনের প্রকাশ্য বিধান। মিথ্যা সাক্ষ্যদানের ক্ষেত্রে অপরাধটি এমন ব্যক্তি কর্তৃক সংঘটিত করা হয় যে শপথ বা আইনের প্রকাশ্য বিধান বলে উক্ত ব্যক্তি সত্য বলতে এবং ঘোষণা করতে কি থাকে, বাধ্য থাকে। মানে আগে তো সে তার শপথ বাক্য পাঠ করায়, যাহা বলিব সত্য বলিব, সত্য বলিয়া মিথ্যা বলিব না, তারপরে সে মিথ্যা সাক্ষ্য দিচ্ছে। বাট মিথ্যা সাক্ষ্য উদ্ভাবনের ক্ষেত্রে একজনের হার আর একজনের জায়গায় রাখতেন, এই জায়গা তার তো শপথ বাক্য পাঠ করা লাগতেছে না। অন্যদিকে মিথ্যা সাক্ষ্য উদ্ভাবনের ক্ষেত্রে এমন শর্ত থাকা অপরিহার্য না, এটি যে কোনো ব্যক্তি কর্তৃক সংঘটিত হতে পারে। আমরা চলে এসেছি বিচারিক এবং বিচারিক বা অবিচারিক কার্যধারা। দেখেন যে মিথ্যা সাক্ষ্যদানের ক্ষেত্রে জুডিশিয়াল বা নন জুডিশিয়াল কার্যধারা চলমান থাকতে হবে। মানে এ জায়গা হয় আপনি সালিসকারীর কাছে দিয়েছেন অথবা সরাসরি
আদালতে দিচ্ছেন। অন্যদিকে মিথ্যা সাক্ষ্য উদ্ভাবনের ক্ষেত্রে এমন কার্যধারা চলমান থাকা কি প্রয়োজনীয় নয়। এবার দেখেন ইংরেজি শব্দ। মিথ্যা সাক্ষ্য দানকে ইংরেজিতে বলা হয় গিভিং ফলস এভিডেন্স, অন্যদিকে মিথ্যা সাক্ষ্য উদ্ভাবনকে ইংরেজিতে বলা হয় ফেব্রিকেটিং ফলস এভিডেন্স। ইংরেজি শব্দ আর ইংলিশ আইন দুইটা কিন্তু এক জিনিস না। ইংলিশ আইন মানে ধরেন ওই ব্রিটেনের আইনে ওই সব মিথ্যা সাক্ষ্য দানকে কি বলে, সেটা হলো পারজুরি। আর ইংরেজি মানে হলো এই বাংলাটার ইংরেজি কি, জি সেটা। বুঝতে পারছেন? তো এরপরে আমরা যদি দেখি উদাহরণগত ওই যে উপরে যে উদাহরণ করছি ওই টাইপের, যে দিলীপ বলছে যে তারা হত্যা করতে দেখছি বাট অ্যাকচুয়ালি সে হত্যা করে নাই, তো দিলীপ মিথ্যা সাক্ষ্য প্রদান করছে। আর ক খয়ের পকেটে গয়ের গহনা রাখে, এটাও তো আমরা ওই জায়গায় পড়ছি উদাহরণগত। তাহলে আশা করি পার্থক্য ইনশাল্লাহ পারা যাবে। সংখ্যাগত ধারা, প্রকৃতিগত ইংলিশ আইন, শপথ, বিচারিক বা অবিচারিক কার্যধারা, ইংরেজি প্রতিশব্দ, উদাহরণগত পার্থক্য। আর এই জায়গায় লঘুতর গুরুতর করার সুযোগ নাই, কারণ দুইটার সাজাই তো আমার একসাথে আলোচনা করতে। আচ্ছা দেখেন, আমাদের এখানে একটা প্রশ্ন আসছিল, একবার পরীক্ষায় প্রশ্ন আসছিল, 11 বিজিএসও আসছে, 7ম বিজিএসও আসছে, যে এ জেনে শুনে একটি মিথ্যা সার্টিফিকেট স্বাক্ষর ইস্যু করলো, এ কি কোনো অপরাধ সংগঠিত করেছে? যুক্তি সহ উত্তর দিই। মানে এ একজন ব্যক্তি, ধরেন আব্দুল একজন ব্যক্তি, জেনে শুনে একটি মিথ্যা সার্টিফিকেট ইস্যু করছে। এই সার্টিফিকেটটা যে কোনো সার্টিফিকেট হতে পারে। তো বিচার্য বিষয় দেখেন, এ কি কোনো অপরাধ সংগঠিত করেছে কিনা তা আলোচনা করতে হবে। আইনগত পর্যালোচনা, আলোচ্য অংশে 197 ধারার অধীন অপরাধ সংগঠিত হয়েছে। ধারা 197 অনুযায়ী যে সনদ আদালতে সাক্ষ্য হিসেবে গ্রহণীয়, এরূপ সনদের ব্যাপারে জেনে শুনে ইচ্ছাকৃতভাবে স্বাক্ষর ও ইস্যু করলে তা মিথ্যা সাক্ষ্য দেওয়ার অপরাধ বলে গণ্য হবে। এখানে এ জেনে শুনে মিথ্যা সার্টিফিকেট স্বাক্ষর ও ইস্যু করেছে, তা মিথ্যা সাক্ষ্যদানের কি সমতুল্য। 197 ধারার অধীন অপরাধে মিথ্যা সাক্ষ্যদানের শাস্তি প্রযোজ্য হবে। আহ তাই 193 ধারার অধীন শাস্তি হলো, মানে 197-তে আলাদা কোনো সাজা বলে নাই, বলছে যে যদি কেউ মিথ্যা সার্টিফিকেট ইস্যু করে তাহলে সে সাজা পাবে। কিসের সাজা? মিথ্যা সাক্ষ্য দানের। আর মিথ্যা সাক্ষ্য দানের সাজা আলোচনা করছে কত ধারায়? 193 ধারায়। তাহলে দেখেন, বিচারিক কার্যক্রমে মিথ্যা সার্টিফিকেট ইস্যু করলে অর্থদণ্ড সহ 7 বছর কারাদণ্ড হতে পারে। আর অন্যান্য ক্ষেত্রে এরূপ অপরাধে অর্থদণ্ড সহ কত? 3 বছর হতে পারে। সুতরাং এ কত ধারার অপরাধ করছে? বাট সে দণ্ড পাচ্ছে কিভাবে? 193 ধারার নেয়। 97-তেই দণ্ড পাচ্ছে, বাট 193 নেয়। জি, ধরেন আমাদের যখন ফৌজদারি কোরবানি জালিয়াতি, ওই জায়গায় একটা বিধান আছে যে জালিয়াতির শাস্তি আলোচনা করছে 465 ধারায় 2 বছর সাজা। কিন্তু 471 বলছে যদি কেউ জাল দলিল জেনেও ব্যবহার করে, 471 ধারায় শাস্তিযোগ্য অপরাধ, বাট সাজা পাবে জালিয়াতির মতো। সে সাজা পাচ্ছে 471-এ, বাট সাজা পাচ্ছে কিসের মতো? জালিয়াতির মতো, 465-র মতো। অনেকটা এরকম আর কি। তার বিরুদ্ধে মামলা হচ্ছে 197-তেই, বাট সে সাজা পাবে কিসে? 193-র মতো। দেখেন, আমরা এখানে একটা প্রশ্ন এসেছে যে মুদ্রা জালকরণ, কাউন্টারফেটিং কয়েন, আর সরকারি স্ট্যাম্প জালকরণ, কাউন্টারফেটিং গভর্নমেন্ট স্ট্যাম্প, অপরাধ সমূহের মধ্যে পার্থক্য সমূহ আলোচনা করতে বলছে। তো মুদ্রা জাল মানে আমাদের পকেটে যে মুদ্রা আছে, ধরেন ডলার, পাউন্ড, এগুলো তো সব মুদ্রা। মানে আপনি যদি প্রতারণা করার উদ্দেশ্যে এই মুদ্রা যদি আপনি নকল করে তৈরি করেন, তাহলেই আপনি কি করেছেন? মুদ্রা জাল করছেন। আর স্ট্যাম্প যে আছে, সরকারি স্ট্যাম্প যদি আপনি জাল করেন, তাহলে এটা কি সরকারি স্ট্যাম্প জাল করুন। আর জাল করে তো ডেফিনেটলি একটা উদ্দেশ্যে, মানুষ তো ঘরে সাজায় রাখার জন্য জাল করে না, জাল তো করে প্রতারণা করার উদ্দেশ্যেই। দেখেন সংজ্ঞাগত পার্থক্য, প্রতারণা করার অভিপ্রায়ে এক ধরনের মুদ্রাকে অন্য ধরনের মুদ্রায় রূপান্তর করা, বা কোনো মুদ্রা নকল করে বা জাল করে অন্য ধরনের নকল মুদ্রা তৈরি করাকে মুদ্রা জালকরণ বলে। অপরদিকে প্রতারণার উদ্দেশ্যে সরকারি স্ট্যাম্পের মতো করে জাল স্ট্যাম্প তৈরি করাকে সরকারি স্ট্যাম্প জালকরণ বলে। ধারাগত পার্থক্য যদি আমরা আসি, দেখেন ধারাগত পার্থক্য, যে মুদ্রা জালকরণ সম্পর্কে দণ্ডবিধি 1860-এর আন্ডারলাইন করেন 231 ধারা আলোচনা করছে। কত ধারায়? 231। অপরদিকে সরকারি স্ট্যাম্প জালকরণ সম্পর্কে দণ্ডবিধি 1860-এর 255 ধারায় আলোচনা করা হয়েছে। তাহলে মুদ্রা জাল হলো কত? 231, আর সরকারি স্ট্যাম্প জাল 255। শাস্তি দেখেন, দণ্ডবিধি 1860-এর 231 ধারা অনুসারে মুদ্রা জালকরণের শাস্তি হলো যে কোনো বর্ণনার কত? দেখেন
7 বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড। এবং অপরদিকে 255 ধারা অনুসারে সরকারি স্টাফ জালকরণের শাস্তি হলো যাবজ্জীবন কারাদণ্ড বা যে কোনো বর্ণনায় 10 বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড। তাহলে সাজা বেশি কোনটা? মুদ্রা জালের চেয়ে সরকারি স্টাম্প জালকরণের সাজা বেশি। এখন একটা কাহিনী শুনেন, প্রিলিতে আমরা এটা পড়ছি। মুদ্রা জাল মানে কিন্তু এটা বাংলাদেশি মুদ্রা বোঝায় নাই, আদার দেন বাংলাদেশি মুদ্রা। এই জায়গা মুদ্রা জাল মানে হলো ধরেন পাউন্ড, ডলার, এগুলা। যদি কেউ বাংলাদেশি মুদ্রা জাল করে তার সাজা হয় 232 ধারায়। সেক্ষেত্রে কিন্তু সাজা যাবজ্জীবন বা 10 বছর এবং অর্থদণ্ড। বুঝেন কিনা? আমরা প্রিলিতে পড়ছি, আপনাদের হয়তো বা মনে নাই। তো এই জায়গা 231-এ যে মুদ্রা জাল বোঝাচ্ছে এটা হলো কি মুদ্রা? বাংলাদেশি ছাড়া অন্য কোনো মুদ্রা। বাংলাদেশি মুদ্রা জাল করলে আবার সাদা বেশি। অপরাধের প্রকৃতি দেখেন, সরকারি স্টাফ জালকরণ থেকে মুদ্রা জালকরণের শাস্তি কি বলেন? লঘুতর। মুদ্রা জালকরণের শাস্তি কম না? কম। অপরদিকে মুদ্রা জালকরণ থেকে সরকারি স্টাম্প জালকরণের শাস্তি কি? গুরুতর। তো ইংরেজি প্রতিশব্দ দেখেন, মুদ্রা জালকরণকে ইংরেজিতে কি বলে? কাউন্টারফেটিং কয়েন। অপরদিকে সরকারি স্টাম্প জালকরণকে ইংরেজিতে কি বলে? কাউন্টারফেটিং গভর্নমেন্ট স্ট্যাম্প। আশা করি বুঝতে পারতেন। জি, বাংলাদেশি মুদ্রার শাস্তি 232 ধারায়। হ্যাঁ, আমাদের সাজেশনের 9 নাম্বার যে প্রশ্নটা আসছে এটা আমরা অলরেডি পড়ে ফেলেছি। তারপরেও দেখেন যে এ আত্মহত্যাকারীর অভিপ্রায় বিষ পান করলেও ভাগ্যক্রমে বেঁচে যায়। এ কোনো অপরাধ করেছে কি? যদি করে থাকে তাহলে উক্ত অপরাধের নাম এবং সর্বোচ্চ দণ্ড কি? এটা অ্যাটেম্প টু কি বলেন তো? মার্ডার হবে না, অ্যাটেম্প টু সুইসাইড। আত্মহত্যার প্রচেষ্টা কত ধারায়? 309 ধারায়। আত্মহত্যা করে গিয়ে যদি বেঁচে যায় তাহলে তার বিরুদ্ধে মামলা হবে 309 ধারায়, 1 বছর বিনাশ্রম। হ্যাঁ, বিচার্য বিষয় দেখেন, যদি সে মারা যায় তাহলে তো আর মামলা হয় না, বাট সে যদি ব্যর্থ হয় তাহলে কিন্তু এই ধারায়। উক্ত ঘটনাটিতে এ কোন ধরনের অপরাধ করেছে কিনা তা আলোচনা করতে হবে। আইনগত পর্যালোচনা দেখেন, আলোচ্য অংশে এ দণ্ডবিধির 309 ধারার অধীন আত্মহত্যার চেষ্টার অপরাধ করেছে। কোনো ব্যক্তি আত্মহত্যা করার উদ্যোগ গ্রহণ করলে এবং এরূপ অপরাধ করার উদ্দেশ্যে কোনো কাজ করলে সেই ব্যক্তি 309 ধারার অধীন দোষী সাব্যস্ত হবে। এক্ষেত্রে উক্ত ব্যক্তি সর্বোচ্চ 1 বছর বিনাশ্রম কারাদণ্ডে বা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। সুতরাং এই কত ধারার অপরাধ করছে? 309 ধারার অপরাধ করেছে। অনলাইনে যারা আছেন আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? পিয়াল শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আছেন ভালো? স্যার আলহামদুলিল্লাহ স্যার। অনুপ কই? অনুপ তো আসলো না আজকে। আচ্ছা দেখেন, আমরা 10 নাম্বার প্রশ্নটা পড়বো। সালাউদ্দিন বুলবুল ঘড়ির দিকে তাকাচ্ছে, অনেকক্ষণ বসে আছে তো ওনার মাথা টাথা ব্যথা হয়ে গেছে। দেখেন, আহ আমরা 10 নাম্বারে আছে যে দণ্ডবিধিতে আঘাত, হার্ট বা গুরুতর আঘাত, গ্রিভিয়াস হার্টের সংজ্ঞা দিন এবং পেনাল কোড 1860-এর 326 এবং 326-এর এ দ্বারাই প্রদত্ত শাস্তিযোগ্য অপরাধের মৌলিক পার্থক্য নিরূপণ করুন। তাহলে এই জায়গায় আমাদের বলতেছে যে আঘাত আর কিসের সংখ্যা? গুরুতর আঘাত। দেখেন, আমাদের দণ্ডবিধিতে 319 ধারায় বলছে যদি একজন ব্যক্তি আর একজন ব্যক্তির দৈহিক যন্ত্রণা, বৈকল্য বা পীড়া ঘটায়। কি কি? দৈহিক যন্ত্রণা, বৈকল্য বা পীড়া। যন্ত্রণা মানে খোঁচা দিলেন, চিমটি দিলেন, এটাই তো যন্ত্রণা। বৈকল্য, পীড়া, কোন রকমের কোনো কষ্ট দিলেই সেটা হচ্ছে আঘাত 319 ধারায়। শুধু আঘাত কোনো অপরাধ না। আপনি চলার পথে আপনি একটু হাঁটতেছেন অসাবধানতাবশত, আর আপনার পা একজনের পায়ের উপর লাগছে, সে ব্যথা পাইছে অথবা ধাক্কা লাগছে, তো এটা কি কোনো অপরাধ না, কারণ এই কাজটা আপনি স্বেচ্ছায়
করেন নাই, এটা দুর্ভাগ্যবশত হয়ে গেছে। তো এটা কিন্তু আঘাত হয়েছে, বাট এটা কিন্তু অপরাধ না। তো শুধু আঘাত কোনো অপরাধ না, 319 শুধু আঘাত কোনো কি না, অপরাধ না। আঘাতটা যখন ভলেন্টারিলি করবেন, মানে স্বেচ্ছায় করবেন, তখন সেটা অপরাধ। এখন ভলেন্টারিলি করলে অপরাধ, এটা বলছে 321। তাহলে 19-এর সাথে সম্পর্ক আছে কার? 321-এর। শুধু আঘাতের সংজ্ঞা দিছে 319। আঘাত যদি স্বেচ্ছায় করে তাহলে কত? 321। আর স্বেচ্ছায় আঘাত 321-এর শাস্তি আলোচনা করছে 323। 323, 323-এ বললো যে শুধু আঘাতের শাস্তি যদি কেউ স্বেচ্ছায় আঘাত করে তাহলে শাস্তি 1 বছর 1,000, 1 বছর 1,000। আর আঘাতটা যদি করে স্বেচ্ছায় উইথ ডেডলি ওয়েপন, মানে আপনার মারাত্মক অস্ত্র সহ, তাহলে 324। 324 সাজা 3 বছর এবং অর্থদণ্ড। বুঝতে পারছেন? তাহলে আমার মনে রাখতে হবে, শুধু আঘাতের সংজ্ঞা দিছে কত? 319। শুধু আঘাত কি কোনো অপরাধ না। যদি আঘাত আপনি স্বেচ্ছা করেন অপরাধ, কত ধারায় বলছে? 321। স্বেচ্ছায় আঘাতের শাস্তি বলছে কততে? 323। আর স্বেচ্ছায় আঘাত যদি মারাত্মক অস্ত্র সহ করেন সেটা কত? 324। তাহলে আঘাত রিলেটেড ধারা হচ্ছে 19, 319, 321, 323 আর কত? 324। জি। এবার আসি আমরা গুরুতর আঘাত কারে বলে। গুরুতর আঘাত বলে আমাদের 320 ধারায় গুরুতর আঘাত আছে 8টা। প্রিলিতে বহুবার প্রশ্ন আসছে যে গুরুতর আঘাত কয়টা? 8টা। 8টা হচ্ছে কি কি? 1 নম্বর হচ্ছে পুরুষত্বহীনকরণ। 2 নাম্বার দৃষ্টি শক্তি রহিতকরণ। শ্রবণ শক্তি 3 নাম্বার, শ্রবণ শক্তি রহিতকরণ, স্থায়ীভাবে রহিতকরণ আর কি। 3টা গেল। তারপরে কোনো অঙ্গ বা গ্রন্থির অনিষ্ট সাধন। তারপরে অঙ্গ বা গ্রন্থির স্থায়ী অনিষ্ট সাধন। একটা হলো অনিষ্ট সাধন, ভেঙে গেছে, কারো হাত ভেঙে গেছে আবার ভালো হবে, এটা হলো অনিষ্ট সাধন। আর স্থায়ী অনিষ্ট সাধন হলো আর ভালো আর কোনো পসিবিলিটি নাই। তারপরে মস্তক বা মুখমণ্ডলের বিকৃতি, স্থায়ী বিকৃতি। হাড় বা দন্তভঙ্গ, হাড় বা কি, দন্তভঙ্গ। আর এমন কোন আঘাত, উপরের 7টার কোনোটা না, কিন্তু আপনি 20 দিন যাবত, অ্যাটলিস্ট 20 days, 20 দিন যাবত আপনি স্বাভাবিক কাজকর্ম করতে পারেন নাই, তাহলে সেটাকেও কি বলে? তাতে আপনি হাসপাতালে ভর্তি হন বা না হন, 20 দিন যাবত স্বাভাবিক কাজকর্ম করতে না পারলেও সেটা কি হবে? গুরুতর আঘাত। তাহলে এই 320 ধারায় যে গুরুতর আঘাত বললো, শুধু গুরুতর আঘাতও কোনো অপরাধ না। আপনি আগেরটা, আমরা শুধু আঘাত কোনো অপরাধ না, ওই জায়গায় 3টা ছিল বিজোর, একটা জোর। দেখেন 319, 321, 323 আর কত? 24। আর এই জায়গায় শুধু গুরুতর আঘাতের সংখ্যা 320, এটা কি জোর? গুরুতর আঘাত, শুধু গুরুতর আঘাত কোনো অপরাধ না, যদি স্বেচ্ছায় করে অপরাধ 322। 322। আর স্বেচ্ছায় গুরুতর আঘাত করলে এটার শুধু শাস্তি বলছে 325। 325 সাজা হলো 7 বছর। আর স্বেচ্ছায় গুরুতর আঘাত যদি আপনি মারাত্মক অস্ত্র সহ করেন তাহলে 26, 326 যাবজ্জীবন বা 10 বছর এবং অর্থদণ্ড। তাহলে এই জায়গা জোর আছে 3টা, বেজোর একটা। আর ওই জায়গা বিজোর আছে 3টা, জোর একটা। এখন আমরা একটু এই জায়গা চলে আসি তাহলে। আহ একটু গুরুতর আঘাত তো, শুধু গুরুতর আঘাত 320, স্বেচ্ছায় করলে 322। আর স্বেচ্ছায় গুরুতর আঘাত করলে শাস্তি 325। 25। আর যদি মারাত্মক অস্ত্র সহ করে তাহলে কত? 326। আচ্ছা, আমরা ভূমিকা পড়ি, দেখেন। যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে কোনো দৈহিক যন্ত্রণা দেয় তবে তাকে কি বলে? আঘাত বলে। অপরদিকে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি ইত্যাদি বিনাশ করে তবে তাকে গুরুতর আঘাত বলে। দণ্ডবিধি 1860-এর বিধান অনুসারে আঘাত ও গুরুতর আঘাত সম্পর্কে নিম্নে আলোচনা করা হলো। আমরা আগে দেখি আঘাত। আঘাত দেখেন যে সাধারণত কোনো ব্যক্তি যখন অপর কোনো ব্যক্তিকে দৈহিক যন্ত্রণা সৃষ্টি করে তখন তাকে আঘাত বলে। দণ্ডবিধি 1860-এর, আন্ডারলাইন করবেন, 319 ধারায় আঘাতের সংজ্ঞা দেওয়া হয়েছে। কত ধারায় ভাই? 319 ধারায়। 319 ধারা অনুযায়ী যে ব্যক্তি অপর কোনো ব্যক্তির দৈহিক যন্ত্রণা, পীড়া বা বৈকল্য ঘটায় সেই ব্যক্তি আঘাত দান করে বলে বিবেচিত হবে। তারপরে আন্ডারলাইন করেন, শুধু আঘাত কোনো অপরাধ না। শুধু আঘাত যদি কেউ করে এটা কি না? অপরাধ না। দণ্ডবিধির 321 ধারা অনুযায়ী আঘাত দান যদি স্বেচ্ছাকৃত হয়, স্বেচ্ছাকৃত মানে কি? স্বেচ্ছায় করা হয় বা জেনে করা হয়, তাহলে সেটা স্বেচ্ছাকৃত আঘাত দান বলে বিবেচিত হবে। দণ্ডবিধিতে শুধুমাত্র আঘাতের কোনো শাস্তি উল্লেখ করা হয়নি, বরং 323 ধারায় স্বেচ্ছায় আঘাত দানের শাস্তি
এবং 324 ধারায় স্বেচ্ছায় মারাত্মক অস্ত্র বা অন্য মাধ্যমের সাহায্যে আঘাতদানের শাস্তি সম্পর্কে আলোচনা করা হয়েছে। তাহলে আমরা আঘাতের শাস্তিতে চলে আসি। দেখেন আঘাতের শাস্তি 323 ধারায় স্বেচ্ছায় আঘাতদানের শাস্তি হলো যে কোনো বর্ণনার কারাদণ্ড যার মেয়াদ 1 বছর পর্যন্ত হতে পারে বা অর্থদণ্ড যা কত 1000 টাকা পর্যন্ত হতে পারে বা উভয়। তাহলে 323-এর শাস্তি 1 বছর 1000। 324 ধারায় স্বেচ্ছায় মারাত্মক অস্ত্র সহ বা অন্য মাধ্যমের সাহায্যে আঘাতদানের শাস্তি হলো যে কোনো বর্ণনার কারাদণ্ড যার মেয়াদ কত 3 বছর পর্যন্ত হতে পারে অর্থদণ্ড বা উভয়। তাহলে সালাউদ্দিন বুলবুল বলেন আঘাত নিয়ে কি বললাম এটা বলেন। শুধু আঘাত কত, স্বেচ্ছায় আঘাত কত, শাস্তি কত বলেন। আঘাত হচ্ছে 319 স্যার, হম। স্বেচ্ছায় আঘাত 321, আর আর হচ্ছে হলো শাস্তি হলো আঘাতের শাস্তি 323, আর আর 30 স্বেচ্ছাঘাতী বিরুদ্ধে সাধারণ 324। 23 আর 24-এর ভিতরে পার্থক্য কি বলেন। আঘাত আর স্বেচ্ছায় আঘাত মানে স্বেচ্ছায় একটা নিয়ে গেছে তার সাথে আছে। দুটোই তো স্বেচ্ছায়, কিন্তু হ্যাঁ, পার্থক্য আছে বলেন। 23ও স্বেচ্ছায়, 24ও স্বেচ্ছায়, কিন্তু দুটোর ভিতরে পার্থক্য কি। মারাত্মক অস্ত্র। একটা ওই অস্ত্র সহ আছে স্যার। অস্ত্র সহ 24 হলো অস্ত্র সহ, আর 23 হলো অস্ত্র ছাড়া। জি। আমরা গুরুতর আঘাতে চলে আসি। দেখেন গুরুতর আঘাত ইংরেজিতে বলে গ্রিভিয়াস হার্ট, GRIVOUS। তো দেখেন দণ্ডবিধি 320 ধারা অনুযায়ী 8 ধরনের আঘাতকে গুরুতর আঘাত হিসেবে উল্লেখ করা হয়েছে, যথা 1 পুরুষত্বহীনকরণ, 2 স্থায়ীভাবে চোখের দৃষ্টিশক্তি রহিতকরণ মানে স্থায়ীভাবে চোখ নষ্ট করা, 3 স্থায়ীভাবে কানের শ্রবণ শক্তি রহিতকরণ মানে কান টোটালি সে শুনতে পায় না, যে কোনো অঙ্গ বা গ্রন্থির অনিষ্ট সাধন, 5 যে কোনো অঙ্গ বা গ্রন্থির কর্মশক্তি সমূহের বিনাশ বা স্থায়ী ক্ষতি সাধন। আনোয়ারুল হক সাহেব বলেন এই 4 আর 5-এর ভিতরে পার্থক্য কি। না হয় নাই। একটা যে অঙ্গ বা গ্রন্থির অনিষ্ট সাধন মানে অনিষ্ট করতে, বাট এটা ভালো হওয়ার সম্ভাবনা আছে। আর স্থায়ী ক্ষতি সাধন মানে কি আর ভালো হবে না। মস্তক বা মুখমণ্ডলের স্থায়ী বিকৃতি, মস্তক বা মুখমণ্ডলের স্থায়ী বিকৃতি। তারপর দেখেন হাড় বা দন্তভঙ্গ, হাড় বা দন্তভঙ্গ, দন্ত মানে কি দাঁত, জি। এমন আঘাত যা জীবনকে বিপদাপন্ন করে বা আঘাতপ্রাপ্ত ব্যক্তিকে 20 দিন যাবত দৈহিক যন্ত্রণা দান করে সে তার দৈনন্দিন জীবন যাপনে অক্ষম হয়ে পড়ে। আমার বার কাউন্সিল ভাইভাতে এটা জিজ্ঞেস করছিল, জজকোর্টের ভাইভাতে, যে 20 দিন যাবত আঘাতপ্রাপ্ত হয়েছে সে কোনো কাজকর্ম করতে পারে না, গুরুতর আঘাত হবে কিনা। অবশ্যই গুরুতর আঘাত হবে, জি। তবে শুধু গুরুতর আঘাত কোনো অপরাধ নয়। দণ্ডবিধির 322 ধারা অনুযায়ী স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত দেওয়া হলে তখনই সেটা কি গুরুতর বলে অপরাধ বলে বিবেচিত হবে। এছাড়া দণ্ডবিধির 325 ধারায় স্বেচ্ছায় গুরুতর আঘাতের শাস্তি এবং 326 ধারায় স্বেচ্ছায় মারাত্মক অস্ত্র বা অন্য মাধ্যমের সাহায্যে গুরুতর আঘাতের শাস্তি সম্পর্কে আলোচনা করা হয়েছে। তাহলে ওখানে আমরা পড়ছিলাম 319, 321, 323, 324, আর এই জায়গা শুধু গুরুতর আঘাত 320, স্বেচ্ছায় গুরুতর আঘাত 322, গুরুতর আঘাত স্বেচ্ছায় গুরুতর আঘাতের শাস্তি 325, স্বেচ্ছায় গুরুতর আঘাতের শাস্তি যদি ডেডলি ওয়েপন মারাত্মক অস্ত্র শস্ত্র সহ করে 326। তাহলে আমরা শাস্তিতে চলে আসি। দেখেন শাস্তি স্বেচ্ছায় গুরুতর আঘাত দানের শাস্তি 325 ধারায় স্বেচ্ছায় গুরুতর আঘাত দানের শাস্তি হলো যে কোনো বর্ণনার কারাদণ্ড যার মেয়াদ কত 7 বছর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ড। 26 দেখেন স্বেচ্ছায় মারাত্মক অস্ত্র দিয়ে বা অন্য মাধ্যমের সাহায্যে গুরুতর আঘাত দানের শাস্তি 326 ধারায় স্বেচ্ছায় মারাত্মক অস্ত্র দিয়ে বা অন্য মাধ্যমের সাহায্যে গুরুতর আঘাত দানের শাস্তি হলো যাবজ্জীবন কারাদণ্ড বা যে কোনো বর্ণনার কারাদণ্ড যার মেয়াদ কত 10 বছর পর্যন্ত হতে পারে এবং সেই সাথে অর্থদণ্ড। 326 কটা একটু দেখবো। দেখেন স্বেচ্ছাকৃত ভাবে গোল দিবেন 2 চোখ উপড়িয়ে বা অ্যাসিড জাতীয় পদার্থ দ্বারা উভয় চোখের দৃষ্টি নষ্ট করুন। তাহলে এই জায়গা 26 আসলেই চোখ কয়টা 2টা, 2 চোখ উপড়াই ফেলছেন অথবা অ্যাসিড জাতীয় পদার্থ দ্বারা 2 চোখে কি করছেন
নষ্ট করে ফেলছেন। দেখেন দণ্ডবিধির 326 ক ধারা অনুসারে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির দুইটি চোখ স্বেচ্ছাকৃতভাবে উপড়িয়ে বা অ্যাসিড জাতীয় পদার্থ দ্বারা উভয় চোখের দৃষ্টি নষ্ট করে বা অ্যাসিড জাতীয় পদার্থ দ্বারা মুখ মাথা বিকৃত করে উভয় চোখের স্বেচ্ছাকৃতভাবে গুরুতর জখম করলে সেই ব্যক্তি, আন্ডারলাইন করেন, মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে। তাহলে 326-এর থেকে গুরুতর প্রকৃতির অপরাধ হলো 326 ক। যদি এক চোখ উপড়ায় 326, দুই চোখ উপড়াইলে 326 ক। আচ্ছা, এখন আমাদের এই যে দেখেন এই জায়গায় একটু আন্ডারলাইন করে, নিম্নের ধারাসমূহ প্রশ্নের অংশ না, তবে কি জানতে হবে, এগুলো আমার জানতে হবে, কারণ এইসব জায়গা থেকে আমার সমস্যামূলক প্রশ্ন আসে। প্রথমে দেখেন ধারা 328, অজ্ঞান পার্টি মলম পার্টির ধারা। আপনি যদি বিষ, নেশা জাতীয় দ্রব্য বা কোনো খারাপ জাতীয় কোনো দ্রব্য দ্বারা কাউরে আহত করেন কোনো অপরাধ সংগঠনের উদ্দেশ্যে, তাহলে ওই ব্যক্তি দণ্ডিত হবে 328 ধারায়, শাস্তি হলো 10 বছর। এই দেখেন, যে ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে আহত করার উদ্দেশ্যে, আন্ডারলাইন করেন, আহত করার উদ্দেশ্যে বা অপরাধ অনুষ্ঠানের উদ্দেশ্যে বা কোনো অনৈতিক সুবিধা গ্রহণের উদ্দেশ্যে উক্ত ব্যক্তির উপর বিষ অথবা বুদ্ধিনাশক অথবা নেশাকর বা অস্বাস্থ্যকর ঔষধ বা অপর কিছু প্রয়োগ করে, তবে উক্ত ব্যক্তি 10 বছর পর্যন্ত যে কোনো বর্ণনার কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে। অজ্ঞান পার্টি বা মলম পার্টি এই ধারায় কি দণ্ডিত হবে। অনেক সময় আমাদের বাসের ভিতরে পান খাওয়াইয়া সব, এবং এমনই 2-3 দিন যাবত নাকি তার হুঁশ ফেরে না। জি, তো সেই সেই ক্ষেত্রে এটা দণ্ডিত হবে কত ধারায় বলেন? 328 ধারায়। দেখেন ধারা 330, বলপূর্বক অপরাধমূলক স্বীকারোক্তি আদায় করা। বলপূর্বক বললেন, আন্ডারলাইন করেন, স্বীকারোক্তি আদায় করা বা সম্পত্তি প্রত্যার্পণে, প্রত্যার্পণে মানে নেওয়ার জন্য, বাধ্য করার জন্য স্বেচ্ছাকৃতভাবে গোল দেবেন, আঘাত প্রদান করা। আপনি কারো কাছ থেকে জোরপূর্বক একটা স্বীকারোক্তি আদায় করার জন্য অথবা কারো কাছ থেকে কোনো সম্পত্তি নেওয়ার জন্য তারা যদি আঘাত করেন, বাংলা সিনেমায় শেষ শেষ দৃশ্যে যে বলে যে সিগনেচার করার জন্য মারামারি করে না, তাহলে ঘুষি টুসি দেয়, এটা মানে হলো সম্পত্তি প্রত্যার্পণে বাধ্য করা। অথবা পুলিশ কাউরে তো দেখেন আমরা 330 ধারাটা, এই জায়গায় ধারাগুলো হলো জোর জোর মানে সামঞ্জস্য আছে, একটা হলো আঘাত আর একটা হলো গুরুতর আঘাত। তো বলপূর্বক স্বীকারোক্তি আদায়, যেটা বললাম যে পুলিশ কাউরে অত্যাচার করতেছে অপরাধ স্বীকার করার জন্য, তাহলে পুলিশ তারা যদি আঘাত করে তাহলে পুলিশ দণ্ডিত হবে কত ধারায়? 330 ধারায়। আর পুলিশ ছাড়া যদি অন্য কোনো ব্যক্তি কোনো সম্পত্তি প্রত্যার্পণে বাধ্য করার জন্য যদি স্বেচ্ছায় এটা বলতেন আঘাত করে, তাহলে সেও দণ্ডিত হবে কত ধারায়? 330 ধারায়। দেখেন, যদি কোনো ব্যক্তি বলপূর্বক অপরাধমূলক স্বীকারোক্তি আদায় করার জন্য বা সম্পত্তি প্রত্যার্পণে বাধ্য করার জন্য স্বেচ্ছাকৃতভাবে অপর কোনো ব্যক্তিকে গোল দিবেন, আঘাত করে, এটা কিন্তু গুরুতর আঘাত না, কি করে, তবে উক্ত ব্যক্তি যে কোনো বর্ণনার কারাদণ্ড যার মেয়াদ, আন্ডারলাইন করেন, 7 বছর পর্যন্ত হতে পারে এবং সেই সাথে কি অর্থদণ্ডে দণ্ডিত হবে। উদাহরণ দেখেন, পুলিশ অফিসার ক একজন অপরাধীকে অপরাধ অনুষ্ঠান করেছে বলে স্বীকার করতে বাধ্য করার জন্য নিপীড়ন করে। নিপীড়ন মানে হচ্ছে আঘাত। নিপীড়ন মানে কি? আঘাত। তারা নিপীড়ন করতেছে কেন? স্বীকার করার জন্য। এই ক্ষেত্রে পুলিশ অফিসার ক এই ধারার অধীন অপরাধ করেছে বলে গণ্য হবে। এখন ধরেন সেম প্রশ্ন পরীক্ষায় আসছে, তো বললো যে আঘাত করে, কারণ আপনি কি 323 লিখলে হবে? 323 লিখলে হবে, কিন্তু ফুল মার্ক আপনি পাবেন না। আমার এই জায়গা লিখতে হবে কত দ্বারা? 330। এখন জাকারিয়া বলেন 323-এর সাথে 330-এর পার্থক্য কি? 323 আঘাতটা করছে শেষ, আর এই যে আঘাতটা করছে এটা বলপূর্বক ভাবে করছে না, এটা ধন্যবাদ। দেখেন ওই 323-এর আঘাত তার আর কোনো ইন্টেনশন ছিল না, শুধু আঘাতই ছিল। আর এই জায়গায় আমি আঘাত করছি একটা উদ্দেশ্যে। কি উদ্দেশ্যে? স্বীকারোক্তি আদায়ের জন্য অথবা কি সম্পত্তি প্রত্যার্পণে বাধ্য করার জন্য। আচ্ছা, 30 যদি আপনি বুঝে থাকেন, 31 ধারা হুবহু তাই, শুধু ওই জায়গা ছিল আঘাত আর এই জায়গা কি স্বেচ্ছায় গুরুতর আঘাত। এই যে দেখেন, বলপূর্বক অপরাধমূলক স্বীকারোক্তি আদায় করা বা সম্পত্তি প্রত্যার্পণে বাধ্য করার জন্য স্বেচ্ছায় কি গুরুতর আঘাত। তাহলে বিস্তারিত পড়লাম না, সাজা দেখেন এই জায়গা কত, 10 বছর পর্যন্ত হতে পারে, সেই সাথে অর্থদণ্ডে দণ্ডিত হবে। তাইলে আমার এই জায়গা জোড়ায় জোড়ায় মনে রাখতে হবে, যে কথা বললাম, এই জায়গা 30 আর 31 একসাথে মনে রাখতে হবে। 30-এ হলো বলপূর্বক স্বীকারোক্তি আদায়ের জন্য আঘাত, সাজা কত, 7 বছর। আর 31-এ হলো ওই সেম জিনিস বাট
গুরুতর আঘাত, সাজা কত? 10 বছর। এরপরে আমরা আর এক জোড়া মনে রাখবো হলো 32-33। দেখেন, ধারা 332, সরকারি কর্মচারীকে তার দায়িত্ব পালনে বাধা দান করার জন্য স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত প্রদান করা। এই আঘাতটা দিচ্ছেন কারে? সরকারি কর্মচারী। পুলিশ গ্রেফতার করতে আসছে, তারে তো আসামি ধরতে দেনই নাই, তারে ঠেলা দিয়ে দৌড় দিতেন। তো তারে ঠেলা দিয়ে যে দৌড় দিলেন, স্বেচ্ছায় আঘাত করলেন, আপনি দণ্ডিত হবেন কত ধারায়? 332 ধারায়। তাহলে সালাউদ্দিন বুলবুল বলেন 323-এর সাথে 332-এর পার্থক্য কি? আঘাত করা আছে। এই জায়গায় তো আঘাত করা। তাহলে সরকারি কর্মকর্তা মানে বাধ্য করতেছে স্যার। 323-এর গুরুতর প্রকৃতি হচ্ছে 332, ওই জায়গায় আঘাতটা যে কোনো ব্যক্তিরে হতে পারে, ওই জায়গায় কোনো উদ্দেশ্য ছিল না। আর এই জায়গায় আমি আঘাত করছি কিসের জন্য? সরকারি কর্মকর্তারে বাধা দানের জন্য। দেখেন, যদি কোনো ব্যক্তি কোনো সরকারি কর্মচারীকে তার কর্তব্য পালনে বাধা দান করার জন্য স্বেচ্ছাকৃতভাবে আঘাত করে, তবে উক্ত ব্যক্তি যে কোনো বর্ণনা কারাদণ্ড, যার মেয়াদ কত 3 বছর পর্যন্ত হতে পারে, অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। 332-এর সাথে আমি মনে রাখবো 333 হুবহু এক, শুধু ওই জায়গা ছিল স্বেচ্ছায় আঘাত, আর এই জায়গা কি? স্বেচ্ছায় গুরুতর আঘাত। যদি সরকারি কর্মকর্তাকে তার দায়িত্ব থেকে বিরত রাখার জন্য স্বেচ্ছায় গুরুতর আঘাত করে, তাহলে সাজা দেখেন 10 বছর। তাহলে এখানে একটা জিনিস দেখেন, 30-31 একসাথে মনে রাখবো, 32-33 একসাথে মনে রাখবো, বাট এই জায়গা সব গুরুতর আঘাতের সাজা 10 বছর। 10 বছর, কিন্তু আঘাতের 31-এ হলো 7 আর 32-এ হলো 3। আচ্ছা, 34-35 একসাথে মনে রাখবো আর এক জোড়া। দেখেন, ধারা 334, উত্তেজনা বশত গোলদের স্বেচ্ছাকৃতভাবে আঘাত প্রদান করা। উত্তেজনা বশত, এটার অর্থ কি? আমরা নিন্দনীয় নরহত্যা এবং খুন কিন্তু পড়ে এসেছি। যখন আপনি পূর্ব পরিকল্পনা করে কারোর হত্যা করেন, সেটা হলো মানে প্রথমত যদি কারো হত্যা করেন নিন্দনীয় নরহত্যা, ওই কাজটা যদি পূর্ব পরিকল্পনা করে করেন তাহলে সেটা কি? খুন। আর যদি আপনি গুরুতর এবং আকস্মিক উত্তেজিত হয়ে বা হঠাৎ ঝগড়ায় কারণে মেরে ফেলেন, তাহলে এটা নিন্দনীয় নরহত্যাই, ওটা খুন কিন্তু হবে না। ঠিক একইভাবে আমাদের দণ্ডবিধিতে যত জায়গা আছে, যে কাজটা আপনি পূর্ব পরিকল্পনা অনুযায়ী ঠান্ডা মাথায় করছেন সেটার সাজা বেশি, আর যে কাজটা আপনি তাৎক্ষণিক উত্তেজিত হয়ে করছেন সেটার সাজা কি? কম। এই যে দেখেন, 334 ধারায় বলছে উত্তেজনা বশত স্বেচ্ছাকৃত ভাবে আঘাত প্রদান করা। আমরা যদি কোনো ব্যক্তি গুরুতর এবং আকস্মিক উত্তেজনা বশত অপর কোনো ব্যক্তিকে স্বেচ্ছায় আঘাত প্রদান করে, তবে উক্ত ব্যক্তি যে কোনো বর্ণনার কারাদণ্ড, যার মেয়াদ কত আন্ডারলাইন করেন 1 মাস পর্যন্ত হতে পারে, বা অর্থদণ্ড যার পরিমাণ 500 টাকা পর্যন্ত হতে পারে, উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। একটা জিনিস দেখছেন, একই আঘাত কিন্তু এক এক সময় শাস্তি এক এক রকম, কখনো 1 বছর, কখনো 7, কখনো 3, কখনো 1 মাস। কারণ এটা নির্ভর করতেছে কিসের জন্য? পরিবেশ পরিস্থিতি বা প্রেক্ষাপটের উপর। 323-এ সাজা 1 বছর, কাউরে স্বীকারোক্তি আদায়ের জন্য আঘাত করলে 330-এ সাজা 7 বছর, কাউরে সরকারি কর্মচারীরে বাধা দান করার জন্য আঘাত করলে 332-এ 3 বছর, আর আঘাতটা যদি আপনি উত্তেজনা বশত করেন 334-এ কয় বছর? 1 মাস। আঘাত কিন্তু সব জায়গায় একই, কিন্তু সাজার তারতম্য আছে। আচ্ছা, ধারা 335 দেখেন, ওই সেম জিনিস, আগেরটা উত্তেজনা বশত করছিল আঘাত, আর এ জায়গায় উত্তেজনা বশত করছে কি? গুরুতর আঘাত। যদি কোনো ব্যক্তি গুরুতর এবং আকস্মিক উত্তেজনা বশত অপর কোনো ব্যক্তিকে স্বেচ্ছায় গুরুতর আঘাত প্রদান করে, তবে উক্ত ব্যক্তি যে কোনো বর্ণনার কারাদণ্ড, যার মেয়াদ আন্ডারলাইন করেন 4 বছর পর্যন্ত হতে পারে। প্রিলিতে গুরুত্বপূর্ণ দেখেন, আমাদের দণ্ডবিধিতে আর কোনো ধারায় 4 বছর সাজা নাই, এক জায়গায় আছে, সেটা কত? 335। এবং অর্থদণ্ড কত? 2000 টাকা। আমি তো আমার যতদূর জানা আছে ততদূর 2000 টাকাও অন্য কোথাও নাই, এই জায়গায় আছে 4 বছর আর কত? 2000, বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। তাহলে আমাদের দেখেন, শুধু আঘাত 323 সাজা আর কি? মারাত্মক অস্ত্র সহ করলে 324, শুধু গুরুতর আঘাত 325, স্বেচ্ছায় গুরুতর আঘাত থাকে, স্বেচ্ছায় গুরুতর আঘাত মানবতন্ত্র অস্ত্র শস্ত্র সহ 326। এবার দেখেন, অজ্ঞান পার্টি মলম পার্টি 328, জোরপূর্বক স্বীকারোক্তি আদায়ের জন্য বা সম্পত্তি প্রত্যার্পণে বাধ্য করার জন্য স্বেচ্ছায় আঘাত 330, স্বেচ্ছায় গুরুতর আঘাত 331, সরকারি কর্মচারীদের বাধা দানের নিমিত্তে স্বেচ্ছায় আঘাত 332,
স্বেচ্ছায় গুরুতর আঘাত 333, উত্তেজনাবশত স্বেচ্ছায় আঘাত 334, উত্তেজনাবশত স্বেচ্ছায় গুরুতর আঘাত 335। ধন্যবাদ। আমরা আজকে শেষ টপিকে চলে আসছি, দেখেন সেটা হলো যে 326 আর 326 ক এর মধ্যে পার্থক্য বলছে। দণ্ডবিধির 326 এবং 326 ক এর মধ্যে পার্থক্য। দণ্ডবিধির 326 ধারার অপরাধ সমূহ আন্ডারলাইন করেন: ছুরির আঘাত বা কোনো কিছু কাটার যন্ত্র, আগুন, উত্তপ্ত বস্তু, বিষ, ক্ষয়কারক পদার্থ, বিস্ফোরক দ্রব্য বা প্রাণীর মাধ্যমে করা হয়। অপরদিকে 326 ক করা হয় কিসের মাধ্যমে? অ্যাসিড জাতীয় পদার্থ দ্বারা। 326 কিন্তু আপনার আপনার অস্ত্র ছুরি দিয়ে হতে পারে, কুড়াল দিয়ে হতে পারে, বা অন্য যে কোনো কিছু দিয়ে হতে পারে, কিন্তু 26 ক হতে হলে কি লাগবে? অ্যাসিড লাগবে। এটা একটা পার্থক্য। 2 নম্বরে দেখেন, 326 ধারা ইচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত প্রদান করা হয়। অপরদিকে 326 ক ধারা ইচ্ছাকৃতভাবে দু চোখ উপড়ানো বা দু চোখ নষ্ট করা, মুখমণ্ডল বা মাথা বিকৃত করা হয়। 3 নম্বর দেখেন, 326 ধারার অধীনে ব্যবহৃত হাতিয়ারে মৃত্যু করতে পারে। শুনেন একটা জিনিস এখানে দেখেন, যদিও 26-এর সাজা কম, 26 ক এর সাজা বেশি, কিন্তু মৃত্যুর সম্ভাবনা আবার 26-এ বেশি। 26-এ বেশি মৃত্যুর সম্ভাবনা, 26 কতে কম। দেখেন নাই না বলা যাবে না, কম আর কি। দেখেন 326 ধারার অধীনে ব্যবহৃত হাতিয়ারে মৃত্যু ঘটতে পারে। অপরদিকে 326 ক ধারার অধীনে ব্যবহৃত অ্যাসিডে মৃত্যুর সম্ভাবনা তুলনামূলকভাবে কি কম। 4 নম্বরে দেখেন, এক চোখ উপড়ানো হলে 326 ধারার অপরাধ হিসেবে গণ্য হবে। অপরদিকে দু চোখ উপড়ালে কি 326 ক ধারার অপরাধ হিসেবে গণ্য হবে। তারপর 5 নম্বরটা দেখেন, যে 326 ধারা অপেক্ষাকৃত কম মারাত্মক প্রকৃতির অপরাধ, যেহেতু 326 ক ধারা থেকে এই ধারার শাস্তি কি বলেন? কম। অপরদিকে 326 ক ধারা 326 থেকে অপেক্ষাকৃত গুরুতর প্রকৃতির অপরাধ, যেহেতু এই ধারার শাস্তি সর্বোচ্চ শাস্তি কি মৃত্যুদণ্ড। এবং 6 নম্বরে যদি আমরা দেখি, 326 ধারায় বর্ণিত শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড এবং কি অর্থদণ্ড। অপরদিকে 326 ক ধারায় বর্ণিত শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এবং সেই সাথে হচ্ছে অর্থদণ্ড। তো আজকে আমাদের এই পর্যন্তই। আপনাদের কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন। আর আগামী শনিবার আমাদের ফৌজদারি কার্যবিধি সাজেশনের 6 থেকে 12 এর মধ্যে পরীক্ষা হবে 50 মার্কের। অনলাইনে যারা আছেন আপনারা পরীক্ষা দিচ্ছেন না, ফাঁকি দিচ্ছেন, আপনাদের কাছ থেকে পরীক্ষা আশা করতেছি। মোশারেফ সাহেব বলেন কিছু জিজ্ঞেস করার থাকলে। স্যার আমার একটা প্রশ্ন আছে আর কি। বলেন। এসে এই যে উত্তেজনাবশত গুরুতর আঘাত করলে শাস্তি কথা বলছেন এখন ভাই শুনতে পাচ্ছি না, আবার একটু বলেন, আপনার বেঁধে যাচ্ছে কথা। বলে যে উত্তেজনা আঘাত করছে তখন কিভাবে শাস্তি? শুনতে পারি না, আর একবার বলতে হবে মোশারফ ভাই। স্যার এই যে উত্তেজনাবশত মারাত্মক গুরুতর আঘাত করে, কিন্তু ওই জায়গায় যদি বলা হয় যে মারাত্মক অস্ত্র দ্বারা গুরুতর আঘাত করছে উত্তেজনাবশত, তখন কি শাস্তি একই থাকবে? একই, জি, এটার ক্ষেত্রে একই। 335-এ অস্ত্র এইটাই সহ আরেকটা হচ্ছে করেন, যে ধারা করেন, শাস্তি একই। এটাই জানার জন্য এটা তো শুধু আপনার যেই মানে লিস্টে আছে এটার মধ্যে শুধু মারাত্মক মানে গুরুতর আঘাত, কিন্তু মারাত্মক হ্যাঁ, অস্ত্রের কথা বলা হয় নাই, এই কারণে আমি হ্যাঁ, মানে আমার হ্যাঁ, কিউরিওসিটি থেকে জানার ওখানে ওই চেষ্টা করলাম। ওটাই গুরুতর, মানে আঘাত করলেই অস্ত্র সহ করেন, সারা করেন, উত্তেজনা বশত হইলে 335। আচ্ছা, তা আরেকটা হচ্ছে স্যার, এই যে সরকারি কর্মকর্তা টাকা করে, হ্যাঁ, এখন ধরেন সরকারি কর্মকর্তা ছুটিতে বাড়িতে গেল, এখন ওই জায়গায় যাওয়ার পরে তো তাহলে এই অপরাধটা আসবে না। যখন সরকারি কর্মকর্তা তার সরকারি কাজে থাকে তখনই তো এই ধারাটা এক্স্যাক্টলি। বহাল থাকবে। সরকারি কর্মচারী যখন, সরকারি কর্মকর্তা সরকারি কাজে যখন যাবে তখন। হ্যাঁ, এটি মানে আমাদেরকে কিন্তু বিভ্রান্তি করবে এই ভাবে, না হলে কিন্তু জি, জি, 326-এর কত এবার আসছিল স্যার, জি। এই যে আসছে, আর সাক্ষ্য কি হয়নি এর আসছে মধ্যে। না না আসছে সব ভুলে যান, আবার আসবে। মানে কি আসছে না না আসছে এগুলো বাদ দিয়ে সব করতে হবে। ঠিক আছে স্যার, ধন্যবাদ। আর কোনো কিছু প্রশ্ন আছে ভাই? আচ্ছা, তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।